ওই বাড়িতে না একটা 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 মানে ৫টা গোষ্ঠী ছিল, ২২ জন পরিবারে ৫টা গোষ্ঠী। তার মধ্যে আমি যে গোষ্ঠীতে মানুষ হয়েছি সেই গোষ্ঠী চাইতো না গান বাজনা করুক। আমার মনে আছে যে আমি একবার লুকিয়ে চুরিয়ে কম্পিটিশনে গিয়ে ফার্স্ট হয়েছিলাম, আমার চুলের মুঠি ধরে রেলিংয়ে মাথা ঢুকে দিয়েছিল। আমার মা বাবার ক্ষমতা নেই, অন্যের বাড়িতে থাকে, আমাকে এই খোঁটাটা সবসময় শুনতে হয়েছে। আমি জানি যে পরের ছেলে, পরের বাড়িতে মানুষ হচ্ছে, শুনেছি প্রচুর পাপান। শেখার থেকে ওই যে ওস্তাদজিদের কথা আছে না, পেহলে কান উসকে বাদ গান, তো কানটা আমার তৈরি। তবে এখন একটা জিনিস যেটা হয়েছে সেটা আমার কাছে খুব কষ্টদায়ক, যাবার সাথে সাথেই দাদা নাচিয়ে দিতে হবে, কিন্তু নাচিয়ে দিতে হবে, কিন্তু প্রথম থেকেই নাচ। এইটা তোমার কি কোথাও মনে হয় যে ইন্ডাস্ট্রি রাজকুমার রায়কে ব্যবহার করতে পারলো না? হ্যাঁ, একদমই মনে হয়, একদমই মনে হয়। আমি অনেক জায়গা থেকেই ব্রাত্য, এবং সেটা কেন আমি জানি না। সকাল থেকে উঠে দাদা দিদি একটু দেখবেন, ওই একটু দেখবেন আমি আজ পর্যন্ত কাউকে বলতে পারিনি। তুমি একটা রিয়েলিটি শো দেখো, একটা বাংলা হলে 10টা হিন্দি হয়। কেন আমার বাংলার সম্মান নেই? অতুল প্রসাদের গান নেই, রজনীকান্ত সেনের গান নেই, রবীন্দ্রনাথের গান নেই? একটা নোট জেনে লাগানো, আমি একটা সাহায্য পরিমা লাগাচ্ছি, আমি জেনে লাগানো আর আন্দাজে লাগানোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। তানসেন মেঘমল্লার গাইলে নাকি বৃষ্টি চলে আসতো। একটা অদ্ভুত মানসিক পরিবর্তন হয়। তীব্র দাবদাহ তুমি যদি মালহার শোনো, তোমার একটা হালকা আমার হয়। আর ঘরই যদি আমাকে সাপোর্ট না দেয়, বাইরের থেকে বিখ্যাত হয়ে চলে আসার পরে ঘর সাপোর্ট দেবে, তখন সেটা একটু বিস্বাদ লাগে, ভীষণ জলো লাগে। ক্ষেত্র বিশেষে আমরাও অনেক সময় অনেকের কাছে টেকেন ফর গ্রান্টেড হয়ে যাই। টিপস দিতে চাও? প্যাশন করতে হলে গানটা অবশ্যই ভালো করে শিখতে হবে, তার সঙ্গে সঙ্গে প্রফেশনটা করতে গেলে রাজনীতিটা জানতে হবে। নমস্কার বন্ধুরা, বাকবাকুয়া পাপান পডকাস্টের আজকের নতুন এপিসোডে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের এপিসোডটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমাদের মধ্যে যে শিল্পী রয়েছেন তার কণ্ঠে রয়েছে বাংলা মাটির গন্ধ, আবেগ ও সুরের এক অপরূপ মেলবন্ধন। তিনি শুধুমাত্র গায়কই নন, গীতিকার এবং সুরকার হিসাবেও সঙ্গীত জগতে নিজের জায়গা করে নিয়েছেন। কিংবদন্তি বাংলার সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী যার ভক্ত, এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী যার ছাত্রী, তাই তিনি নতুন প্রজন্মকেও তৈরি করে চলেছেন। আজকে আমাদের মধ্যে রয়েছে দি ওয়ান অ্যান্ড অনলি রাজকুমার রায়, যিনি বাংলার লোকগীতি, ভক্তিগীতি এবং আধুনিক গানে নিজের আবেগকে ঢেলে দেন এবং মানুষের মন জয় করে নেন। তো সকাল সকাল রাজকুমার দাকে এনে বসিয়ে দিয়েছি আমাদের পডকাস্ট অনুষ্ঠানে। একটা অদ্ভুত অনুষ্ঠানের নাম বাকবাকুয়া পাপান। তোমার আগে বলো। হেভি হচ্ছে, ফাটাফাটি। আমার নামটা ফাটাফাটি লেগেছে জাস্ট। আর এখন তো মানুষ এই হাটকে জিনিসটাই পছন্দ করে। আরে বকবকুয়া এই কি রে ভাই, তো ওইটাই দেখবে নাকি? ওইটাই বেশি। কেমন আছো বলো? বিন্দাস, ভালো। আমি সবসময় আনন্দে থাকতে ভালোবাসি। জীবনটা খুব কম দিনের, তো আনন্দ করে যাও। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আমি সবসময় নিজের জীবনের ব্রত করে নিয়েছি, সদা থাকো আনন্দে, জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে, সন্ধ্যায় গৃহে চলো হে আনন্দ গানে, সবারে ক্ষমা করি থাকো আনন্দে, যেটা এখনকার দিনে সব থেকে প্রয়োজন। রোজই কাউকে না কাউকে ক্ষমা করতে হয়, তো সেইটা ক্ষমা করে শান্তিতে আছি। তুমি আজকে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি সকালে তোমাকে দূরদর্শন থেকে এত দূরে টেনে নিয়ে এসেছি। না, এটা তো আমার ভালো লাগার কাজ, এটার জন্য কোনো ক্ষমা করা, এটা বরঞ্চ আমি আমার মনে হচ্ছে আমি বেশ একটা আনন্দের মধ্যেই আছি। সারাদিন গান বাজনা ওরিয়েন্টেড কথাবার্তা, এইটুকুনির মধ্যে থাকতে বেশ ভাল লাগে। তো সুতরাং এর বাইরে কোনো কাজ করতে বললে, এটা যদি অফিসিয়াল কোনো কাজ করতে বলতো, তখন একটা বিরক্তি আসতো, ঘুম আসতো, কিন্তু সেটা এখানে কোনো জায়গা নেই। আমি আনন্দ করে বসে আছি। রাজকুমার দা, তোমার সাথে আমার খুব বেশি দিনের আলাপ হয়নি, বছর খানেকের আলাপ হয়েছে। মানে আমিও তোমার নাম অনেকদিন আগে শুনেছি, তুমি আমার নাম অনেকদিন আগে শুনেছি, সামনাসামনি দেখাটা। আমি কিন্তু তোমাকে দেখেছি অনেক আগে, মানে আমি আইপিআরএস এর মিটিং এ গিয়ে আমি 10 জনের মধ্যে, আইপিআরএস এর মিটিং এ আমি তোমাকে দেখেছি। আমাকে তো আলাদা করা যায় ভীষণ ভাবে। আমি দেখেছি তোমাকে, এবং পার্থদার সূত্রেই তোমার সাথে আলাপ। তো একটু তোমার সম্পর্কে জানি, এবং
যত তোমার ইন্টারভিউজ আমরা দেখি বা তোমার অনুষ্ঠান দেখি, সেখানে এখন তুমি যে জায়গায় আছো সেটা নিয়ে আলোচনা হয়, কিন্তু আমি জানতে চাই যে এই রাজকুমার রায় তৈরি হলো কিভাবে, মানে ছোটবেলাটা গান শেখাটা কোথা থেকে? আমার অ্যাকচুয়ালি একটা অদ্ভুত আমার জীবনের স্টোরিটা না, খুব একটা বিচিত্র। আমার এক বন্ধু আছে, হুম। অমিতাভ ভট্টাচার্য। ও বিভিন্ন সিরিয়ালের স্ক্রিপ্ট লেখে, ও খুব নামকরা একজন স্ক্রিপ্ট রাইটার। ও আমার জীবনের গল্প শুনে বলেছিল, তোমার জীবন নিয়ে একটা দারুণ সিনেমা হতে পারে, বেশ ঘটনাবহুল একটা সিনেমা। আমি অ্যাকচুয়ালি ৫ ভাই বোনের মধ্যে ছোট। আমার বাবা খুব সামান্য একটা চাকরি করতেন। ভীষণ দরিদ্র পরিবারের। আমার খুব মনে আছে, তখন আমি যাতায়াত করি বাড়িতে। কেন বলছি যাতায়াত করি সেটা বলছি। আমার মনে আছে যে আমার ঘরের যে ছাদটা শতছিন্ন, চতুর্দিকে প্লাস্টিক টাঙানো থাকতো এবং জল পড়লে সেই জলটা যাতে, অনেকবার ওই বৃষ্টির জল ছাদ থেকে চুঁয়ে পড়েছে, খেয়েছি। এরকম হয়েছে, মানে সেখানে পড়াশোনাটাই ঠিক করে চালাবার মতো পরিস্থিতি নেই, গান বাজনা সেটা তো অনেকটা বিলাসিতা। কিন্তু ঈশ্বর যদি চান, আমি ভীষণ ঈশ্বর বিশ্বাসী ভক্ত মানুষ আর কি। হুম। তো ঈশ্বর যদি চান ঘুরিয়ে দেন জীবনের মোড়, তো আমি শুনেছি ৪ মাস ৫ মাস বয়স থেকেই, ছোটবেলা আমাকে খুব সুন্দর দেখতে ছিল, এখন কতটা ভালো না দেখতে না, আমি জানি এখনো না। খুব খুব সুন্দর দেখতে, যেরকম তোমার নাম সেরকম তোমায় দেখতে। ওই জন্য রাখা হয়েছিল নামটা। তখন হ্যাঁ। একদম কাশ্মীরি একটা একটা ছবি আমি পাই, মানে কাশ্মীরি বাচ্চার মতো। তো তো পাড়াতে না, ওই পাড়াটাতে আমাকে নিয়ে সব লোফালোফি হতো আর কি। হুম। কে কার বাড়িতে নিয়ে যাবে, চটকাবে, একটু গাল্লু-গুল্লু ছিল, এখন যেন রোগাস পাঠা। গালটাল। হ্যাঁ, হ্যাঁ। তো সেই করতে, করতে মানে আমাদের যে বাড়িতে আমার বাবা-মা ভাড়া থাকতেন, পুকুরের এপারে, পুকুরের ওপারের যে বাড়িটা, লাহাবাড়ি, বেশ ৩ তলা বাড়ি, বর্ধিষ্ণু ফ্যামিলি এবং অনেক ২২ জনের মেম্বারের একটা পরিবার। সেখানে আমাকে বেশি নিয়ে যাওয়া হতো এবং প্যাম্পার করা হতো। আস্তে, আস্তে আমি সেই বাড়ির ছেলে হয়ে গেলাম এবং মা-বাবাকে আমি আমার ওই বাড়ির দাদা-দিদিরা মা-বাবাকে মাসিমা মেসো, আমার মা-বাবাকে মাসিমা মেসোমশাই বলতো। সো আমি মাসিমা মেসোমশাই বলতাম। হুম। আমি ওই বাড়ির মাকে মা বলতাম। তো আমার প্রায় মাধ্যমিক পর্যন্ত আমি মা-বাবাকে কিন্তু মাসিমা মেসোমশাই বলেছি। আচ্ছা। এবং ওই বাড়িতে উম উম এক খুড়তুতো দিদি ছিলেন, তিনি খুব মিতালি নাথ, মিতালি লাহা ছিলেন তখন। তো উনি খুব ভালো গান করতেন এবং গানটা ভেতরে বোধহয় ওটা ছিল আমার। হুম। তো তখন না আমার মনে আছে হালকা, পণ্ডিত অজয় চক্রবর্তী তখন মানে সদ্য, সদ্য ক্যাসেট, বিভিন্ন তখন তো ক্যাসেটের যুগ। ক্যাসেটের যুগ, হ্যাঁ। ক্যাসেট শোনা যাচ্ছে, মধুলগ্ন বয়ে যায়, ছলনা জানিতেও পারে না ফিরে যেতে। আমার মনে আছে আমি ছোটবেলায় আঁকতে ভালোবাসতাম। সরস্বতী পুজোর আলপনা আঁকছি আর ওই তখন মধুলগ্ন বয়ে যায় বা এই সমস্ত গানগুলি হচ্ছে, তখন আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। হুম। নিজের অজান্তেই, কেন হুম। পড়ছে জানি না। সুরটা ভেতরে হুম। মোচড় দিচ্ছে। তা তখনই দিদি বলেছিল, তোর কিন্তু গান বাজনাটা হবে, গান বাজনাটা কর। তখন আর তোর গান বাজনা হবে, তুই গান বাজনা কর, ওই বোঝার মতো পরিস্থিতি আমার পরিস্থিতি। তখন হয়নি। হুম। কিন্তু ওই বাড়িতে না একটা 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 মানে ৫ টা গোষ্ঠী ছিল। ২২ জন পরিবারে ৫ টা গোষ্ঠী। তার মধ্যে আমি যে গোষ্ঠীতে মানুষ হয়েছি, সেই গোষ্ঠী চাইতো না গান বাজনা করুক। আমার মনে আছে যে আমি একবার লুকিয়ে চুরিয়ে কম্পিটিশনে গিয়ে ফার্স্ট হয়েছিলাম। আমার চুলের মুঠি ধরে রেলিংয়ে মাথা ঢুকে দিয়েছিল। ছেলে পড়াশোনা করবে, গান বাজনা করবে কি? পড়াশোনা করে আগে মানুষ মানে হও। গান বাজনাটা অপসংস্কৃতি একদম ওই সময়টা ওনাদের কাছে ব্যাপারটা ছিল। পরে ওনারা আবার আমার ওই যেটুকুনি খ্যাতি হয়েছে হুম। সেটাকে খুব রিলিজ করতেন। কিন্তু ওই সময়টা খুব স্ট্রাগল, মানে খুব, খুব কষ্ট করেছি। তারপরে কি ওই যে বললাম গান বাজনা শেখা, সেটা তো তখন বিলাসিতা। আমি তখন পড়ার টিউশনি খরচা জোগাড় করতে পারছি না। হুম। কারণ আমি পরের বাড়িতে থাকি। হুম। আমার মা-বাবার ক্ষমতা নেই। অন্যের বাড়িতে থাকি। আমাকে এই খোঁটাটা সবসময় শুনতে হয়েছে। আমি জানি যে আমি পরের ছেলে, হুম। পরের বাড়িতে মানুষ হচ্ছে। একটা সময় পাপান আমার হয়েছিল যে গান বাজনা দূরস্থ, তখন গান বাজনা মনের মধ্যে তোলপাড় করছে। হুম। কিন্তু গান করতে পারছি না, গান প্র্যাকটিস করতে পারছি না, শেখার সামর্থ্য নেই। 9 এ উঠে একটু বায়োলজিটা ভালো লাগে। বায়োলজি যে পড়বো, দেবব্রতবাবু আমার মনে আছে, ৳৫০ তখন মাইনে। হুম। সেই মাইনেটা যে কিভাবে দেব, মানে ভাবতে পারত না, মানে কি কষ্ট করে ওই সময়টা, মানে স্ট্রাগল বলে সবাই।
কিন্তু স্ট্রাগলটা একটা অসম স্ট্রাগল আমার সাথে চলেছে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন ক্লাস 5 পড়াচ্ছি আমি, আমাকে পড়াতে হবে না, নিজের পড়াশোনার খরচাটা চালাতে পারবো না। অ্যাকচুয়ালি এটা অস্তিত্বের জন্য লড়াই হয়ে গেছিল। একদম অস্তিত্বের জন্য লড়াই, এবং অস্তিত্বের জন্য লড়াই আজও আমাকে করতে হয়, কিন্তু সেই লড়াইটা একটা একটা ফিল্ডে নেমে আমার হাতে একটা অস্ত্র আছে, তখন হাতে কোনো অস্ত্র নেই, আমাকে লড়াই করতে হচ্ছে। তো করেছি, ঈশ্বর আমাকে পথ দেখিয়েছেন, আমি উদ্ধার হয়েছি। তারপর আমি কিন্তু গান সেই অর্থে শেখা অনেক পরে, কিন্তু আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকও হয়ে যাওয়ার পরে গান বাজনা করতে আসা। কিন্তু আমি বাইরের মানুষদের প্রচুর সাপোর্ট পেয়েছি, গান বাজনার কারণেই হয়তো ছোটোবেলায় গাইতাম। আমার মনে আছে সকালবেলা পড়িয়েছি, স্কুল গেছি, টিউশন গেছি, সব কিছু করে রাত্রি 11:30-12টার সময় গানে। কিন্তু একটা জিনিস কি, আমি গুনগুন করে হলেও গান থেকে বহির্ভূত থাকিনি কোনোদিন। আমার মনে আছে পণ্ডিত অজয় চক্রবর্তীর গান তখন শুনে, আমি ওনার সামনাসামনি সরাসরি ওনার কাছে শিখিনি, ঠিক কথা, কিন্তু ওনাকে আমি আমার প্রথম গুরু হিসাবে, সার্বিক গুরু হিসাবে মানি আমি। আমার মনে আছে তখন স্কুলে আমরা টিফিনের জন্যে ওই বাড়ির দিদির কাছ থেকে আমরা 1 টাকা করে পেতাম, 50 পয়সা। সারাদিন খুব খিদে পেত কিন্তু খেতাম না, ওই পয়সাটাকে জমিয়ে রাখতাম, কিনা মাসের শেষে একটা ক্যাসেট কিনবো। তখন একটা ক্যাসেট, ক্লাসিক্যাল ক্যাসেটের দাম ছিল 18 টাকা, আর এমনি লাইট সঙ্গের দাম, রবীন্দ্রসঙ্গীত বা এগুলো 15 টাকা। আমাকে আমার সারা মাসের থেকে আমার 14 টাকা কি তার 13 টাকা মতো জমতো, এদিক ওদিক করে আরও 2-3 টাকা জোগাড় করে কোনো মাসে ক্লাসিক্যালের ক্যাসেট করা। আমি শুনেছি প্রচুর পাপান, শেখার থেকে ওই যে ওস্তাদজিদের কথা আছে না, পেহলে কান উসকে বাদ গান, তো গানটা আমার তৈরি, মানে আমার এই অন্তঃকরণটা গান ওরিয়েন্টেড ছিল বলে আমি প্রচুর শুনেছি, কি রবীন্দ্রনাথের গান বলো, কি কাজী নজরুল ইসলামের গান বলো, কি অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল। আমাকে লোকসঙ্গীতের এখন সবাই মানেন, যাই হোক, কিন্তু আমি আসবো আস্তে আস্তে প্রত্যেকটা সাবজেক্টে আলোচনা করব তোমার সাথে। আমার শাস্ত্রীয় সঙ্গীতটা প্রথম ভালোবাসা, তারপরে রবীন্দ্রনাথের গান, আর শিখতে শুরু করো রবীন্দ্রনাথে। না, আমি বকবক করেছি, তোমাকে কিছু প্রশ্ন করতে দিই আমি। একদম ঠিক আছে, মানে আমার প্রশ্নের অনেকগুলো উত্তর অলরেডি তুমি দিয়ে দিয়েছো, তাও স্পেসিফিক। হ্যাঁ স্পেসিফিক। তোমার কথাতেই আসি, সেটা হচ্ছে যে ক্যাসেটগুলো যখন তুমি কিনতে, এখনো সেই ক্যাসেটগুলো আছে বাড়িতে? ক্যাসেটগুলো আছে, ক্যাসেটগুলো ফেলে দিতে এখনো পর্যন্ত না, সেই ক্যাসেটগুলোর আমি সব কন্টেন্ট আমি জানি, ইউটিউবে আছে বা কোথাও না কোথাও আছে। না মানে ক্যাসেটগুলো তোমার কাছে আছে কি এখনো? তোমার যত্ন করে রেখেছি, কিন্তু সেটা তো প্রচুর আরশোলা ফারশোলা হয়ে যায়, সেগুলোকে ফেলতেও পারছি না, আবার রাখতেও পারছি না, একটা বিচ্ছিরি পরিস্থিতি। কেন এখন ওই ক্যাসেটগুলো দিয়ে কিচ্ছু হবে না, আমি কোথাও চালাতে পারবো না, সুতরাং ফেলে দেওয়াটাই শ্রেয়। কিন্তু ফেলতে এখনো পর্যন্ত পারিনি, কেননা ওখানে অনেকগুলো রক্তদানা জমে আছে। রবি ঠাকুরের গান নিয়ে তুমি চর্চা করেছো, এবং তোমার জীবনের একটা অনেকটা পার্ট রবি ঠাকুরের গান রয়েছে। তো আমরা জানি যে রবি ঠাকুরের গান আগেকার দিনে, মানে আমারও ছোটবেলার আগের কথা বলছি, যেভাবে গাওয়া হতো, যে এখনো কি গাওয়া হয় না, এখনো সেভাবে, মানে এখনো হয় সেভাবেই, কিন্তু তোমার মনে হয় যে রবি ঠাকুরের গানকে বিকৃত, যত দিন গেছে বিকৃত হয়ে গেছে গান, নাকি সেটা ঠিক? দেখো, রবীন্দ্রনাথের গানে না নোটেশনটা যেটা করে দেওয়া আছে, আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির স্কলার আমি, ওখানে শ্রদ্ধা শ্রীমতী মায়া সেন, ডক্টর শৈলেন দাস, সুবিনয় রায় মহাশয়, সুভাষ চৌধুরী মহাশয়, এনারা শিখিয়েছেন। কেউ কিন্তু এই ফরম্যাটে গাইতে বলেননি, হ্যাঁ, যে এই যে গাওয়া হয় দাঁত চেপে কোলাপস ইয়ে করে, কেন, ওয়াই? আমি তো প্রথমে যখন গানটাকে শুনেছিলাম তখন আমি বুঝতে পারতাম না যে গানটা কি বলতে চাইছে। তারপর ধরুন রবীন্দ্রনাথের গান আসলে বাণীটা কেন পড়েন আমি বুঝি না, যারা গান। কিন্তু আবার তুমি দেখো শ্রাবণীদি গাইছেন, স্বাগতাদি গাইছেন, ঝকঝক করছে। এটা যে তুমি বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। সাধারণ এই যে আমরা প্রেয়ার করছি বরিশ ধরা মাঝে, বরিশ ধরা মাঝে, ব্যাপারটা কি, কেন এই দমটা নেয় না? হ্যাঁ, রবীন্দ্রনাথ ভীষণ স্বয়ংসম্পূর্ণ একজন মানুষ। এই যে
একদিন যারা মেরেছিল তার গিয়ে রাজার দোহাই দিয়ে, একদিন যারা মেরেছিল তার গিয়ে রাজার দোহাই দিয়ে, এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি, ঘাতক সৈন্যে ডাকি মারো মারো ওঠে হাঁকি, গর্জনে মিশে পূজা মন্ত্রের স্বর, মানব পুত্র তীব্র ব্যথায় কহেন হে ঈশ্বর, এ পান পাত্র নিদারুণ বিষে ভরা, দূরে ফেলে দাও দূরে ফেলে দাও তোরা। এটাকে আমি কেন এইভাবে গাইবো? একদিন যারা মেরেছিল তার গিয়ে, ডাইনামিকটাই নষ্ট হয়ে গেল। ওই রকম পাহাড় প্রমাণ পাহাড় একটা প্রমাণ ব্যক্তিত্বের মানুষ, তার গানকে কেন, যিনি বলছেন আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে, যার গানে এই প্রত্যয়, আকাশ আমাকে আলো দিয়েছো তো কি আছে, আকাশকে আমি গান দিচ্ছি, যার এই প্রত্যয়, তার গান কেন ভাবে গাইবো? এটা আমার সারা সবসময় এটা, এই নিয়ে নচিদার সঙ্গে ভীষণ আলোচনা হয়, বলছে হ্যাঁ কেন কি যে করে, অথচ কোথাও কিন্তু তুমি আমাকে, আমি 100% চ্যালেঞ্জ করে বলছি, কোথাও নোটেশনে ন্যূনতম বিচ্যুতি পাবে না। রবীন্দ্রনাথ দেখাচ্ছেন এ কি আকুলতা ভুবনে, এ কি চঞ্চলতা পবনে, এ কি আকুলতা ভুবনে, যে এ কি আকুলতা ভুবনে, এই যে সার্বিক, এইটাই হচ্ছে রবীন্দ্রনাথ, মানে প্রত্যেকটা শব্দের জাস্টিফিকেশন সুরের সাথে। এই যে আমরা বলি যে কথা ও সুরের হরগৌরী মিলন হলে, এই জন্য রবীন্দ্রনাথ এখনো পর্যন্ত, আজও পর্যন্ত কন্টেম্পোরারি। অসম্ভব কি মানে তুমি গাইছো, আমার জাস্ট গুজবাম্পস দিচ্ছে এখানে। কিন্তু সত্যি কথা বলছি, এই আমি ছোটবেলায় যখন রবীন্দ্রসঙ্গীত শুনতাম, ঠিক আছে, কেন তোমার ভালো লাগবে? আমার ভালো লাগতো না। হ্যাঁ, সত্যি কথা, আমি তখন আনন্দধারা বইছে ভুবনে, কেন আমি যদি আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায়, অনন্ত গগনে আনন্দধারা বহিছে ভুবনে। কি অসাধারণ। এই সামগ্রিক একটা রবীন্দ্রনাথ ইউজ করলেন, আজিয়ে আনন্দ সন্ধ্যা পূর্বী, এটা করুণ রাগকে ব্যবহার করলেন। আনন্দধারা বহিছে ভুবনে, এটা মালকোষের মতো একটা গম্ভীর প্রকৃতির রাগকে পুরো ছড়িয়ে দিলেন সারা বিশ্বের মধ্যে। এই রবীন্দ্রনাথ ছাড়া মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গল্প করতে গেলে সেই ঘন্টার পর ঘন্টা এপিসোড চলে যাবে, একটা একটা করে গান নিয়ে যদি তোমাকে অ্যানালিসিস করতে থাকি, তাহলে ঘন্টার পর ঘন্টা, মানে এক একটা গান এক একটা সাবজেক্ট, এক একটা পিএইচডি করা যাবে এরকম একটা গান। একদম ঘটনা, একদম ঘটনা। এইবার যে প্রশ্নটায় আসছি তোমাকে, সেটা হচ্ছে যে শাস্ত্রীয় সঙ্গীত, ঠিক আছে, সেইখানে এই প্রশ্নটা স্পেশালি আমাকে পার্থদা করতে বলেছে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আমাকে বললো যে তুই রাজকুমার দাকে জিজ্ঞেস করবি যে শাস্ত্রীয় সঙ্গীতে, মানে শাস্ত্রে সঙ্গীতের কথা কোন বেদে কিভাবে বলা হয়েছে, এটা তোকে রাজকুমার দাই সুন্দর করে বলতে। এটা তো আমাদের তো জানি যে সামবেদের মধ্যেই সঙ্গীতের মূল বীজ মন্ত্র লুকিয়ে রয়েছে। আমরা তো এই যে পরম্পরা, এই পরম্পরা তো বৈদিক পরম্পরা চলছে, তো সামবেদ যদি বৈদিক পরম্পরায় হয়, তাহলে সঙ্গীত একটা পরম্পরার অন্তর্গত। তাহলে এখনো পর্যন্ত এই যে আমরা নোটেশন করছি, নোটেশন আমরা নিজেদের সুবিধার্থেটাকে করছি, কিন্তু অ্যাকচুয়ালি এইটা এখনো পর্যন্ত আমরা এখন ইউটিউব থেকে গান বাজনা শিখি। এই যে পরম্পরা, এই বেদের কথাই তো বলে গেছে, এখানে বেদের কথাই তো, সেই শ্রুতি, বেদের অপর নাম শ্রুতি, শ্রুতিধর বিদ্যা, তাহলে সঙ্গীত একটা শ্রুতিধর বিদ্যা, সামবেদের অন্তর্গত। এখনো পর্যন্ত মঙ্গলাচরণ যা কিছু হয় সামবেদের এই বৈদিক মন্ত্রচাতে, সেই তো সঙ্গীতের আদিরূপ, সেই তো সঙ্গীত। মানে সঙ্গীত চর্চা করতে গেলে শাস্ত্রের সাধনা করতে হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। যে কোনো কিছু, দেখো প্রকৃতি থেকে সঙ্গীত এসেছে ঠিক কথা, কিন্তু সঙ্গীত তার
গতিময়তায় ঢুকেছে। প্রত্যেকটা জিনিসকে আমরা কি সেই আদিম মানব রয়েছি? নেই তো, আমরা তো উলঙ্গ নেই, আমরা জামা কাপড় পরেছি, আমরা এখন হেয়ার ড্রায়ার ব্যবহার করি, সেইটাকে করছি, সাজাচ্ছি, গোছাচ্ছি, এই যে আমরা রিকনস্ট্রাকশন করছি, সেইটা অবশ্যই শাস্ত্রীয় সঙ্গীত জানাটা, একটা রাগের মুডটা তুমি, ভৈরবীর মুডটা তুমি জানলে না, যোগের মুডটা তুমি জানলে না, তো তার ইমপ্লিমেন্টেশনটা তুমি করবে কি করে? আজকে একটা মেঘ রাগের অধিকাংশ লোক, আমি আমি ওখান থেকে জাস্ট আমি ফোকে চলে আসছি, বলবে ফোক গাওয়ার জন্য শাস্ত্রীয় সঙ্গীতের প্রয়োজন নেই। না, এইখানে আমার হ্যাঁ, এই সঙ্গে কথাটা আমি শুনেছি যে folk গাওয়ার এইখানের জন্য সঙ্গে আমার শাস্ত্রীয় মতবিরোধ। হুম। যে এই যে লালন সাঁইজি করে, শুদ্ধ প্রেম রসিক বিনে কে তারে পায়, কে তারে পায়, শুদ্ধ প্রেম রসিক বিনে কে তারে পায়, কে তারে পায়, যার নাম আলেখ মানুষ আলেখে রয়, শুদ্ধ প্রেম রসিক বিনে কে তারে পায়, কে তারে পায়। এখানে তুমি এটা বলতে, শুদ্ধ প্রেম রসিক বিনে, তুমি যদি বেহাগটাকে না জানো, Correct. আজকে কি উনি বেহাগ, আমি জানি না উনি জেনেছিলেন কিনা, বাট পুরোপুরি বেহাগের যে ছায়া দিলেন উনি, যে শুদ্ধ প্রেম রসিক বিনে, এই অ্যাকসেন্টটা তুমি নেবে কোত্থেকে? বা ভৈরবীকে ব্যবহার করছো, আমরা বলি বাউল ভৈরবীতে বাঁধা, হুম। তো ভৈরবীর ডিফারেন্ট চলন, ভৈরবীর 12টা স্বরকে কিভাবে তুমি লাগাতে পারো সেটা না জানলে ভবা পাগলার গান, মেজরিটি তুমি দেখবে যে শাস্ত্রীয় সঙ্গীত আধারিত। আজকে আমাদের ঝুমুর অধিকাংশ মেঘ বা দুর্গাতে নিবদ্ধ। তো সুতরাং এখানে, আর আমি একটা জিনিস বুঝে পাই না, যে বিরোধ নেই তো কোথাও, তাহলে আমার সবকটা সাবজেক্ট জানতে, তবে আমি বারবার করে একটা জিনিস বলবো, শাস্ত্রীয় সঙ্গীত শেখাটা, শাস্ত্রীয় সঙ্গীত চর্চাটা ভীষণ জরুরি। তোমার গলাটাকে তো স্টেডি রাখতে হবে। Correct. আজকে অনেকের হচ্ছে কি, প্রপার ভেটি নেই, ভয়েস ট্রেনিং নেই, হুম। ফলে কি করছে, ফোকটা গাইছে, চিৎকার করে গাইছে, একটা প্রভাতী তো চিৎকার করে গাইবে না, তো সুতরাং সেক্ষেত্রে ভয়েস ট্রেনিংটা প্রয়োজন। যে আমি সাপোজ আমি বলছি, এই যে জাগো হে এই নগরবাসী, মুখে জয় রাধা, শ্রী রাধা বইলা পোহাইল নিশি, জাগো হে এই নগরবাসী, আমি এটা তোমার সামনে, জাগো হে এই নগরবাসী, এইখানেই পলিশমেন্ট, এইখানেই শিক্ষা, এটাই প্রয়োজন। যারা লোকগান গাইছে, যারা মানে বর্তমানে লোকগান গাইছে, তোমার কি মনে হয় না ম্যাক্সিমাম লোক তুমি সেকেন্ডটা যেটা বললে সেইভাবেই গাইছে, মানে না শিখে? না, অনেকেই শিক্ষিত সিঙ্গার আছে হুম। যারা মার্কেটে রয়েছেন বা রয়েছে, তারা বেশ কিছু শিক্ষিত রয়েছে, আর শিক্ষিত থাকলেই টিকে যাবে, অশিক্ষিত হলে মানুষই বর্জন করবে। কদিন পর করে দেবে বর্জন। একদম, একদম। অনেক দেখলাম তো, হুম। অনেক এলো, আবার কিছুদিনের মধ্যে তাদের নামও পেলাম না। পেলাম। তো এটাই হবে আল্টিমেটলি। তুমি চেঞ্জেস এর কথা বলছিলে যে কিভাবে মানুষ যেভাবে নিজেকে চেঞ্জ পরিবর্তন করেছে, করছে। পরিবর্তন করেছে প্রত্যেকটা সময়ের সাথে সাথে, সেরকম আমি তোমাকেও দেখেছি যে তুমি সময়ের সাথে সাথে নিজের গানটাকেও পরিবর্তন করেছো টেকনোলজিকে সাথে নিয়ে। একদম। আমি এটার সপক্ষে পাপান, একদম সপক্ষে। কেননা আজকে যদি একটা মানুষ ড্রামস আর বেস গিটারের গ্রুভ নিয়ে যদি পাল তুলে দে শুনতে চায়, নিশ্চয়ই আমি একটা জিনিস, এই যে শিক্ষাটা এই কারণেই প্রয়োজন, আমি গানটাকে ডিস্টর্ট করব না। গানটাকে আমার যারা অ্যারেঞ্জমেন্ট করে, আমি অ্যারেঞ্জমেন্ট হয়ে যাওয়ার পরে অনেক সময় হয়েছে তারা খুব প্রথিতযশা অ্যারেঞ্জার, আমি ফেলে দিয়েছি, গান ফেলে দিয়েছি, এটা পছন্দ হচ্ছে না, কোথাও গানের কাব্যটাকে হ্যাম্পার করছে। ড্রামস লাগিয়ে বেস গিটার লাগালাম, ডিস্টরশন ড্রাইভ লাগালাম, তাতেই গান নষ্ট হয়ে গেল এমনটা নয়, কিন্তু সেটা যেন গানকে হেল্প করে। রিসেন্টলি একটা ছোট্ট ঘটনা বলি, আমার সুরে, আমার সুরে তো মোটামুটি হ্যাঁ, হৈমন্তী ম্যাম একটা গান গেয়েছে, আমি শুনেছি। রিসেন্টলি একটা
গেয়েছেন সবাই, ইন্ডাস্ট্রির সবাই যারা না প্রত্যেকেই, হ্যাঁ রিসেন্টলি রিসেন্টলি একটা হৈমন্তীদি প্রায় দ্বিতীয় গান করলেন, যে আমার সুরে গোবিন্দদার কথায়, দেশাত্মবোধক, জননী জন্মভূমি আমার। রিসেন্টলি দিদি ইচ্ছা প্রকাশ করেছিলেন আমার জন্য একটা মা শারদার গান করি। তুমি স্ট্যাটাস দিয়েছিলে যে মায়ের গলায় মায়ের গান। একদম সত্যি দিদিকে তো আমরা মাই মনে করি, আর দিদি আমাকে সন্তান স্নেহেই। একদিন আমি, পার্থ আর গোবিন্দদা দিদির বাড়িতে গেছি, সব খাওয়া দাওয়া টাওয়া দাওয়া হয়ে গেছে, গান টান তোলা হয়ে গেছে, সব কিছু। এইবারে দিদি বললেন, শোন, এবার দিদি কোনোভাবেই পার্থর থেকেই শুনেছিল যে আমার জীবনটা খুব দুঃখের, বা আমি খুব কষ্ট করে, খুব স্ট্রাগল করে বড় হয়েছি। দিদি বললো, শোন আয় আমার ঘরে আয় তো একটুখানি, সবাইকে তোরা বস, পার্থকে আর গোবিন্দাকে বাইরে বসি। ঘরে ঢোকালে বললো, সারা ঘরে মায়ের ছবি, মা শারদার ছবি, একটা ছোট্ট খাট, খুব অনাড়ম্বর জীবনযাপন করেন উনি, ওই রকম মাপের একজন শিল্পী। তো বললেন যে শোন, এই ঘরে না তুই সব দুঃখগুলো রেখে যা, তুই জানবি তোর আর একটা মা আছে, তোর মা চলে গেছে তো কি হয়েছে, তোর আর একটা মা আছে, তোর যা কিছু প্রয়োজন হবে, অর্থনৈতিক প্রয়োজন হোক, তোর মেন্টাল কোনো ক্রাইসিস হোক, আমাকে একবার বলবি যে আমার একটা সমস্যা হচ্ছে, আমি আমি চেষ্টা করবো। তো এটা কজনের ভাগ্যে জোটে, সত্যি এটা সত্যি কজনের ভাগ্যে জোটে। হ্যাঁ, তো রিসেন্টলি দিদি গাইলেন, তো আমি তোমাকে যে প্রসঙ্গটাতে ছিলাম, তো দিদি একটা বসে বসে এবারে দিদিরও শরীরটা তো খুব একটা ভালো, খুব ভালো পাটা নয়, নিয়ে সমস্যা আছে। বেটাদা বলছেন যে মা চলো চলো বাড়ি চলো। এবার দিদি বলছেন, দাঁড়ান রাজুর সঙ্গে একটু গল্প করি, রাজুর সঙ্গে একটু গল্প করি। এইবারে তোমার গল্প করতে করতে আমাদের গল্প মানে তো গান। তো দিদি একটা শিবরঞ্জনীর ওপরে একটা ঠুমরি গাইলেন। তো ঠুমরিটা গাইলেন, বলে এটা একটা বাংলাও করেছি। তুমি দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, তুমি একটা কাজ করো না, এইটাকে একটুখানি ড্রামস আর একটু গ্রুভ, এটা একটু গ্রুভি করে, কন্টেম্পোরারি করে। বললো, না বাবা, তুই বুড়ো বয়সে আমাকে মার খাওয়াতে চাস নাকি রে ভাই? আমি বললাম, তুমি মার খাবে না, তুমি হৈমন্তী শুক্লা, তুমি গানটাকে তো গানটা তো গানের মতো গাইবে, তুমি খালি মডার্ন একটা গ্রুভে, তোমাকে গ্রুভেও গাইতে হবে না, তুমি তো এমনি এর সঙ্গে গিয়ে দাও। বললো উনি কনভিন্সড হলেন ব্যাপারটাতে। তুই বলছিস? হ্যাঁ আমি বলছি। বলছেন যে যদি কিছু বলে আমি বলবো রাজু করিয়েছে আমাকে দিয়ে। তাহলে হ্যাঁ ঠিক আছে, যা গালাগাল খাবো আমি খাবো। তুমি ভাবতে পারবে না পাপান, ওই মানুষটা, এবার আমি তো স্টুডিওতে রেকর্ডিং করে দিদি বাড়ি চলে গেছেন, আমি ফিরছি। তানপুরাতে গাইলেন নাকি গ্রুভের সাথে গাইলেন? না গাইনি, ওই সেদিনকে কথাটা হলো জাস্ট, মানে সেদিনকে তো মা শারদার গানটা গাইতে এসেছিলেন, মা শারদার গানটা গিয়ে উনি ওই শিবরঞ্জনের উপর ঠুমরিয়ে, তখন আমি ওনাকে আইডিয়াটা বললাম। তাই বললাম আমি করছি, আমি ব্যবস্থা করছি। বললো, না বাবা তুই মার খাওয়াবি আমাকে। বললাম ঠিক আছে, বার খেলে আমি খাবো। দিয়ে তুমি ভাবতে পারবে না কতটা আধুনিক মনস্কা উনি। আমি ফিরছি, তখন আমি বাড়িও ফিরিনি, অর্ধেক রাস্তায় দেখি দিদির হোয়াটসঅ্যাপ থেকে আমার হোয়াটসঅ্যাপে কিছু ম্যাটেরিয়ালস আসছে। আমি বললাম আমি জানি বাড়িতে গিয়ে দেখবো, দিদি পৌঁছে গেছে সেটা হয়তো জানিয়েছে। দিদি তর্সনি ফোন করছে, এই রাজু শোন, আমি রূপককে ডেকে পাঠিয়েছি, তুই যেমন করে বলেছিস আমি না সেরকম করে গাইলাম, দেখ তো কেমন হয়েছে। মানে গিটার, রূপক, হ্যাঁ গিটার ওই ফরম্যাটে গিয়ে পাঠালেন। তুমি আজকের আমাকেও তার মধ্যে ইনক্লুড করছি, তুমি এই সারল্য, এই ডেডিকেশন পাবে আজকে, ওই জন্য এরা লেজেন্ড। আজকে এই জন্য এরা লেজেন্ড। আমি নিজে, আমাকে যদি কেউ, আমি ওনার জায়গায়, আমি ভাবছিলাম, আমি হৈমন্তীদির জায়গায় আমাকে কেউ কনভিন্স করিয়েছে এইটা একটা নতুন কিছু ইনোভেটিভ করতে, আমি সেটাকে নিয়ে ইনস্ট্যান্ট বাড়িতে গিয়ে বসবো না, এই ডেডিকেশনটা 10 দিন ভাববো, দূর ও বলেছে ঠিক আছে। তুমি ভাবতে পারছো উনি হৈমন্তী শুক্লা, ওনার আর কি পাওয়ার আছে, কিন্তু মিউজিকের প্রতি ডেডিকেশন, ভালোবাসা, নতুন কিছু করব এখনো পর্যন্ত। আমি না, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে জাস্ট, যে বলছে তুই শোন তো ঠিক আছে কিনা, তাহলে আমি করব। আমরা ছোটবেলা থেকে যে গানটা শুনে এসেছি, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, ঠিক আছে? আমরা মানে ইয়াং জেনারেশন নচিকেতার ভক্ত হবে না এরকম, আমরা সবাই আমাদের কাছে, আমাদের মা বাবাও নচিকেতার ভক্ত, আমরাও নচিকেতার ভক্ত, একদম ঠিক আছে? সেইখানে স্টেজে দাঁড়িয়ে নচিকেতা বলছেন যে
আমি রাজকুমারের ভক্ত কোনো একটি স্টেজে। হ্যাঁ, হ্যাঁ। ওটা মদন দাস স্টেজ ছিল। মদন হ্যাঁ, মিত্রের অনুষ্ঠানে। অনুষ্ঠান। এবার দাদা আমাকে বলেছিলেন যে, যে "রাজু চলে আয় না একটু শুনবি গান।" না আমরা একসঙ্গে গান বাজনা করব। হ্যাঁ, একসঙ্গে গান বাজনা করব। আমি আর পার্থ গেছি। ওমা! হঠাৎ করে দেখি এবার আমার খুব পছন্দের গান দাদার 'বৃদ্ধাশ্রম'। আমার হুম, মাও ভীষণ হুম, পছন্দ হুম। করতেন। তো 'বৃদ্ধাশ্রম' গাওয়ার পরে উনি হঠাৎ করে বললেন, পুরো মা ঠিক করছিল। বললে, "আপনারা আমার ফ্যান?" বললেন যে সবাই বলছে, "হ্যাঁ, আমরা নচিকেতার ফ্যান।" আমি কার ফ্যান জানেন? আমি তাকে হাজির করছি। হ্যাঁ, বলে ডেকে নিয়েছিস। বলে, "রাজু ওপরে চলে আয়।" স্টেজে উঠে তুই গা। হ্যাঁ, একটা গান গা। মদন দা শোনো তো, রাজকুমারের গানটা শোনো খালি। তো এটা একটা বড় পাওয়া। এটা দাদাকে ভীষণ স্নেহ করেন আমাকে। উম আ এবং দাদা তো মানে হয়তো এবার দাদা তুমি যে হ্যাঁ, অনুষ্ঠানটার কথা বলছি, দাদা কিন্তু নিয়মিত ফোক আখড়া অনুষ্ঠানটা দেখতেন আমি যে সময়টা আচ্ছা, অ্যাঙ্কারিং আচ্ছা। করতাম। এবং দাদা সেটা নিজে আমাকে বলেছেন যে, "তুই ওই যে অনুষ্ঠানটা করিস না খুব ভাল লাগে দেখতে। তোর একটা অদ্ভুত প্রেজেন্স আছে তো এবং অনুষ্ঠানটা জুড়ে তুই থাকিস এবং অনুষ্ঠানটা জুড়ে তুই থাকিস বলে আমি থাকি।" উম আ উম এবার দাদা এখন কি বলতো কথায় হুম ৩ বার ৪ বার করে, "রাজু আই লাভ ইউ, আই লাভ ইউ। তুই আমার বাড়িতে এসে থাক না। তুই আমার ফ্ল্যাটে এসে থাক না।" এবার দাদা নিউ টাউনে একটা বাড়ি করেছে। হুম, তো বলল, "তুই আয় না একদিন একটু আমার বাড়িটা একটু উজ্জ্বলতায় ভরে উঠুক।" আ তো এই যে পজিটিভ ভাইবসটা আমরা দাদার কাছ থেকে পাই এবং দাদা যেই পজিটিভ ভাইবসটা দেন, এটা একটা অন্যরকম পাওয়া। আম কারণ নচিকেতা চক্রবর্তী কোনোদিন শ্যামা সঙ্গীত গাইবেন, হুম। এটা কেউ কোনোদিন ভাবিনি। তো আমি নিজেও ভাবিনি। আ তো একটা গান গোবিন্দবাবু লিখে দিলেন। আমি সুর করলাম। সুর করে কেন জানি না আমার মনে হচ্ছে যে এটা নচিদার গলায় হলে খুব ভালো হতো। ভালো হতো। কিন্তু নচিদাকে বলবো, আমি শোনো না, উম উম তখন এতটা ফ্রি নই, নচিদার হুম, সঙ্গে এতটা ফ্রি নই আমি। একটা সমীহ, একটা শ্রদ্ধা, আমরা প্রচুর ভালোবাসি দাদাকে। ফোন করলাম, শোনো না, বলছি না আমি একটা শ্যামা সঙ্গীত করেছি তোমার জন্যে। ১ম এ একটু হাট! এবার নচিদা যেয়ে শ্যামা যা তুই গা। আ দিয়ে তারপরে নানান কথায় হলো। আবারও বললাম, "ও দাদা গাও না গো এটা একটুখানি। তোমার জনারের গান করেছি।" আ আমি আমার সঙ্গে ভক্তি-ফক্তি যায় না। তখন দাদা আরো ফুটছে ফুটছে, ওই হ্যাঁ। সময় ওই অবস্থাটাতে। তা উম কি মনে হলো হঠাৎ করে বলল, "শোনা তো।" শোনালাম। "ঠিক আছে দাঁড়া একটু ভাবি। ১-২ দিন ভাবি।" ভাবার পরে আবার তোমাকে কিন্তু পরশু ফোন করব।" ফোন করলাম, "গাইবে তো?" "তুই বলছিস তোকে না, না বলা যায় না। অদ্ভুত আমার মনে জিনিস।" হয় সুরটা ভালো লেগেছিল। হ্যাঁ, মানে সুরটা সুর ভালো বা লাগছে। আরের একটা ব্যাপার কি বলতো? হুম, ওই লোকটাকে কেউ ধুতি পাঞ্জাবি পরাবে এটাও কেউ ভাবিনি কিন্তু। হ্যাঁ, রিসেন্টলি ধুতি পাঞ্জাবিও পরিয়ে হ্যাঁ, দিয়েছি। হ্যাঁ। বললাম, "বিয়ে তো পড়িনি।" এবার আমার সেদিনকে একটা কথা বললেন যে, আ "রাজকুমারকে না, না বলতে পারি না। ওকে না বলা যায় না।" তো এটা একটা বড় পাওয়া। পাওয়া। তো হ্যাঁ, যে প্রসঙ্গটাতে আসছিলাম। নচিদার একটা গান, একটু গজলধর্মী গান একটা করেছিলাম। মানে তোকে শ্যামার পরে। হুম। উম উনি গজলটা খুবই ভালো গান। হ্যাঁ, খুবই ভালো ওইটা গান। ভেবেই না আমি করে এখন আমার চোখের পাতায় শেষ বিকেলের আলো। আহা! বন্ধু আমার আমি থাকি বা না থাকি, গানগুলো রেখো ভালো, গানগুলো রেখো ভালো, এখন আমার চোখের পাতায় শেষ বিকেলের আলো। আমার মনে হচ্ছে খালি শুনতেই থাকি তোমাকে। দাদা তো চুটিয়ে গাইলেন হুম। সেদিনটা, দাঁত অপারেশন করে এসে গা মুখ ফোলা নিয়ে চুটিয়ে গাইলেন। দাঁত অপারেশন নিয়ে মানে দাঁত গজল অপারেশন গাইলেন? করে এসে এই গান গাইলেন। এবার দাদা বলল, "আমাকে না প্রচুর প্র্যাকটিস করে জানিস তো গানটা আমি। হুম। চল দেখা যাক কিরম গাওয়া হয়।" এবার দাদা কি গাইলেন সেটা তো আমার বলার ধৃষ্টতা নেই। সেইটা স্টুডিওতে চালানো হয়েছিল, হৈমন্তীদি শুনেছিলেন। হৈমন্তীদি শুনে বলেছিলেন যে, "শোন না তুই না ভালো, ভালো গানগুলো সব অন্যকে দিয়ে দিস, আমাকে একটা ভালো গান দিস ভালো না? গান দিস না। হ্যাঁ, আমাকে এরকম একটা গান করে দে।"
তো সেইটার কন্টিনিউশন করেছিলাম, এভাবেই সারেঙ্গিটা বাজবে, শুধু একদিন আমি চলে যাব। দিদিকে গানটা ব্যাপক সুর হয়েছে, নচিদাকে শুনিয়েছি, ওফ ক্যা বাত সুর হয়েছে, নচিদাও ভুলে গেছে। দিদিকে বললাম তুমি গাইবে তো এটা, বললো না আমার না, আমি ওই গানটা গাইলেই মরে যাবো। আরে তুমি কি বলছো, তুমি খুঁজবে আমার সেদিন গাওনি, হ্যাঁ তো গেয়েছি। তাহলে তুমি এই গানটা কেন ইয়ে করছো? না বাবু আমি গাইবো না ওটা। আমি মাঝখানে ইন্টারাপ্ট করছি, হ্যাঁ, একটু খুঁজবে আমায় সেদিনটা, মানে ওটা আমার প্রিয় গান। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকব না, ভালোবাসায় রয়ে যাব, আর অভিমান রাখব না, ভালোবাসায় রয়ে যাব, আর অভিমান রাখব না, খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকব না। কি অসাধারণ! আমি মানে হাত এখানে একটু দর্শক থাকলে ভালো হতো, না, সবাই একটা মিলে মেলোডি ইনস্ট্রুমেন্ট থাকলে খুব ভালো হতো। ভালো হতো। আসলে কি বলতো, পরপর ২-৩ রাত হুম। রাত জাগা তো গলাটা, তারপরে একটা আবার সকালবেলা গলা, অনুষ্ঠান হ্যাঁ, করে ভোরবেলা এসছো। উঠে সারা রাত অনুষ্ঠান প্রায় জাগা করা। আ তো যাই হোক, একটা গলার একটা হ্যাঁ, সমস্যা রয়েছে, না, না বুঝতেই ঠিক পারছো। আছে, কোনো অসুবিধা নেই। আ এই নচিকেতার কথাতেই আমরা ছিলাম, ওই সেটা হচ্ছে গল্পটা শেষ করি। হ্যাঁ, এইবারে দিদি বললেন যে আমি গানটা করব না। হুম, মানে এত ভালো একটা গান পড়ে থাকবে। আমি না নচিদাকে বললাম, নচিদা জানো তো, দিদি বলছেন যে এই ২-৩ দিনের ঘটনা। দিদি বলছেন যে গানটা গাইব না। এই দাঁড়া তো, বুড়িকে আমি ফোন করি। আমাকে ফোন নাম্বারটা পাঠা। নচিদা সব নাম্বার হারিয়ে ফেলে। আমাকে নাম্বারটা পাঠা, সম্বিতকে পাঠা, পাঠিয়ে দেবে। পাঠালাম। দিদিকে ফোন করেছে। দিদি আমাকে ১১টার সময় ঘুরিয়ে ফোন করছে। তুই শোন রাজু, আমি না ওই গানটা গাইবো। তোর নচি আমাকে খুব বকা দিয়েছে। হুম, আমি সেটা একই কথা। এবার কিরকম দেখো, নচিদার আইডিয়াসগুলো দেখো। দাদা বললেন যে শোনো তুমি গানটা গাও, ওটা ওর শেষে তোমার তো মনে হচ্ছে, তোমার এটা মনে হচ্ছে যে আমি ওই গানটা গাইলে আমি মরে যাব। তোমাকে গার্ড দিয়ে দিলাম আমি। শেষে আমি ২ লাইন গাইবো ওটাতে, হুম। আমি লিখবো, রাজু সুর করবে। তোমার গার্ড হয়ে গেল। এবং এটা আমাদের একটা পরম পাওনা হবে। দাদা একটু সুস্থ, হৈমন্তীদি, নচিদা একসাথে গান গাইছে। একসাথে গান গাইছে। আমরাও ওনার সুস্থতা তাড়াতাড়ি কামনা করি, একদম। কারণ না দাদা সুস্থ আছেন। হ্যাঁ, ঐরকম একটা পজিটিভ, একটা ডাইনামিক মানুষ। মানুষ। উনি অসুস্থ হতে পারেন না, উনি সুস্থই থাকবেন। এবং তোমার সাথে ভাইবসটা কোথাও ম্যাচ খায়, কারণ তুমিও খুব পজিটিভ। মানে আমি যখন থেকে তুমি স্টুডিওতে এসছো, আমি খুব পজিটিভ হয়ে গেছি। সকাল 11টার আগে আমার ঘুম ভাঙে না। আজকে সকাল 6টার সময় উঠে খাওয়া তাহলে আমার তোমাকে বাজার আমি দোকান করে দূরদর্শনের ৭টার স্লটটাতে তোমাকে একটা কিছু কাজের কথা কাজে একটা বলছি। কাজের কথা রাখতে হবে, বুঝতে পেরেছো? মানে আমি একদমই সত্যি, আমি আজকে সকালবেলা উঠে আমার ওয়াইফকে বলছি যে সত্যি শীতকালের সকালটা তো খুব সুন্দর। আবার গিয়ে আবার একটু খেজুরের রস বিক্রি হচ্ছিল, ওরে সাবাস, মানে क्या बात। খেজুরের রস আমি অ্যাকচুয়ালি আমার না ৭টার পরে না বিছানা কামড়ায়। আমি যত রাত্রে আমি হুম, শো করে ফিরি ৩টে, ৩:৩০, ৪টেও বেজে যাচ্ছে। আমি ১ ঘন্টা রেস্ট নিই। আমার বাড়িতে ক্লাস আমার ৭টা, ৭:৩০ থেকে। আমার সকালবেলা উঠেই নাম সংকীর্তন চলে। ধূপ, ধুনো ঘরে পড়বে। আমার একটা পজিটিভ ভাইবস তৈরি হবে, তো আমি ঘর থেকে বেরোবো, এরকম আরকি। তো আমার এইটা ভীষণ, আমি আমি বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না। আ আর আমি ভীষণ রেস্টলেস, জানো তো? রেস্টলেস বলতে, কিন্তু রেস্টলেস আমি আমি খুব ক্লান্ত। আমি গান নিয়ে বসে পড়লাম, আমার সব ক্লান্তি দূর হয়ে গেল। আ সুর করছি, গান করছি। আমি তো প্রতিনিয়ত শিখছি, প্রতিনিয়ত শুনি। আমার শুনে, শুনে প্রতিনিয়ত শেখা। একটা সময় প্রচুর গুরুসঙ্গ, সাধুসঙ্গ করেছি। লোকসঙ্গীত, স্কলারশিপ, ফেলোশিপ দুটোই পাওয়া আমার। সিসিআরটির। তো ফেলোশিপ করার সময় প্রচুর জায়গায় ঘুরেছি, প্রচুর সাধুসঙ্গ করেছি, বাউল ফকির সঙ্গ তো করেইছি। অন্যান্য সাবজেক্টে কি ভাওয়াইয়া, কি চটকা, বিভিন্ন বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি। আমাকে ওইটা ক্লান্ত করেনি। আমি দেখেছি এক ক্ষেত্রে ২ দিন ৩ দিন টানা হয়তো কাজ করে যাচ্ছি। কিন্তু ১ ঘন্টা কি ১.৫ ঘন্টা ঘুম। কিন্তু আমি ক্লান্ত হইনি। মিউজিকটা আমার সব ক্লান্তি দূর করে দেয়। এই যে তুমি বললে যে প্রচুর সঙ্গত করেছো তুমি, এই করেছো। এই লোকসঙ্গীত কি
জীবনের কথা বলে, মানে লোকসঙ্গীতে আমরা জানি যে যে দেহতত্ত্ব কোনো গান আছে। সঙ্গীতই না জীবনের কথা বলে, জানো তো? তুমি তার সেই জীবনের অর্থগুলোকে খুঁজে বার আজকে হাওয়া দামে দেখো রে তার আমি জানি না কতজন এই লালন সাঁইয়ের মতো বিজ্ঞানমনস্ক মানুষ আর হয় না। এবার বিজ্ঞানটাকে তো বার করতে হবে, তার জন্য তো পড়াশোনা করতে হবে। ওই একটা অশিক্ষিত মানুষ কি সায়েন্স লিখে গেছে, বলছে দ্বিদলের মৃণালে সোনার মহানুষ জলে, দ্বিদলের মৃণালে সোনার মহানুষ জলে, মানুষ গুরুর কৃপা হলে, মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি সোনার মানুষ হবি, ও মানুষ ভজলে সোনার মানুষ হবি। এই যে দুটো দল, দ্বিদলের মৃণাল হচ্ছে পদ্মের ডাঁটা, তার উপরে কি প্ল্যাসেন্টা তৈরি হচ্ছে। দ্বিদল মাতার ডিম্বাণু পিতার শুক্রাণু মিলে দ্বিদল, দুটো দুটো পেটলস, দ্বিদলের মৃণালে সোনা, সেইখান থেকে সোনার মানুষ জল পাচ্ছে। এইভাবে বংশ পরম্পরা চলছে। হাওয়া দমে দেখো রে তারা চলবে না, কে বানাইলো এমন রংমহল খানা, ওরে কে বানাইলো এমন রংমহল খানা। তিল পরিমাণ জায়গা সেজে দুজন রং তাহার মাঝে, তিল পরিমাণ জায়গা সেজে দুজন রং তাহার মাঝে, কালায় শোনে আধলায় দেখে, কালায় শোনে আধলায় দেখে, ল্যাংড়ার নাচনা, কে বানাইলো এমন রংমহল খানা। এই যে মাতার গহ্বরের মধ্যে তিল পরিমাণ জায়গা সেজে দুজন রং তাহার মাঝে, পিতার রং মাতার রং, কালায় কালায় শোনে আধলায় দেখে, ল্যাংড়ার নাচনা। এই যে আস্তে আস্তে যখন ফরমেশন পা দিয়ে যখন ল্যাংড়া, সে তো তখন ল্যাংড়া, সে জাস্ট মাতাকে কিক করছে, তার জানান দিচ্ছে, তার অস্তিত্বের জানান দিচ্ছে। কি অসাধারণ, মানে সাঁই যে এই যে ওই গানে তোমার বলছে ওরে ঝিয়ের পেটে মায়ের জন্ম, ওরে ঝিয়ের পেটে আর মায়ের জন্ম, বলি তারে তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আজকের ঝি কালকের মা, সে ঝিয়ের পেটে ওই মায়ের, আবার সে একজন যে আসছে সেও আগামী দিনের মা। ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি, এ পরম্পরা চলেই চলেছে, এই জন্ম জন্মান্তর বাদ চলেই চলেছে। তো এখানে এই যে লালন ফকিরের প্রচুর গান এরকম বিজ্ঞান মনস্ক, অ্যাকচুয়ালি বায়োলজিটা না জানলে, দেহতত্ত্বের গান, বায়োলজিটা না জানলে তুমি দেহতত্ত্বের অ্যানালিসিসই করতে উনি কি বায়োলজি, আমি না, উনি তো সেই অর্থে নিরক্ষর ছিলেন, আমি সেটাই বলছি। এরাই তো স্বশিক্ষিত মানুষ, এই জন্যই তো এদের ভগবান বলে। সবটা জানা ওনার, সবটাই জানা ওনার। এ অদ্ভুত। যত জানছি, যত আজকে রবি ঠাকুর একটা যে পরিবারে মানুষ হয়েছেন, যে পরিবারে থেকে এসেছেন, রবি ঠাকুর এরকম একটা কিছু লিখবেন, ঠিক আছে, কিন্তু লালন ফকির তুমি বলো যে ওই রকম একটা নো ম্যানস ল্যান্ডে থেকে, যেখানে কোনো সমাজই তাকে মেনে নিচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে কি সব রচনা করে গেছে, অসাধারণ। রাজকুমার দা, এখন আরেকটা টপিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এআই। ঠিক আছে, একদম আমি দেখছি তোমার পেজে তুমি অলরেডি এআই নিয়ে কাজ করা শুরু করে দিয়েছো। এইবার আমি এই পডকাস্ট অনুষ্ঠানটা করার জন্য প্রচুর পডকাস্ট দেখে থাকি, এবং প্রচুর শুভমিতা দির, জয়তী চক্রবর্তী এবং প্রত্যেকের পডকাস্ট দেখি। যখন দেখছি তাদের মধ্যে অনেকেই এই পরিবর্তনটাকে একসেপ্ট করতে পারছেন না। মানে তারা বলছে, কেউ বলছেন যে ইউটিউবে রেগুলার গান দেওয়াটা আমাদের হবে না, আমরা দিতে পারবো না, আমাদের শোভা পায় না। কেউ বলছেন যে একটা গান তৈরি হতে অনেকটা সময় লাগে, তো কন্টেন্ট দেওয়ার চক্করে ইউটিউবে প্রত্যেক মাসে কন্টেন্ট দিতেই হবে, এরকমভাবে আমরা কাজ করতে পারবো না। কিন্তু আমি তোমাকে দেখছি, মানে অবাক হয়ে যাচ্ছি যে তুমি প্রত্যেক মাসে কন্টেন্ট তো দিচ্ছ, এবং কন্টেন্ট আমি বলবো না, নামি দামি শিল্পীদের গান তোমার চ্যানেল থেকে আসছে, তোমার কম্পোজিশন আসছে, এবং যারা নতুন প্রজন্ম তাদেরকেও তুমি ইনফ্লুয়েন্স করছো নতুনভাবে কাজ করতে, এবং
এআই কে ইন্টিগ্রেট করে তুমি কাজ করছো, এআই এর ভিডিওসগুলোকে তুমি নিয়ে তোমার পেজ থেকে আসছে। সো এইটাকে তুমি তোমার মন থেকে কিভাবে বলবে যে দেখো, আমি কারোর সঙ্গে কোনো কন্ট্রাডিকশনে যেতে চাই না, হুম। তাদের সেটা মনে হয়েছে তারা বলেছে। আমার মনে হয় ইচ্ছা থাকলে আর চোখ কান খোলা রাখলে সবটাই করা যায়। আমি চোখ কান খোলা রেখেছি। আমি সময়ের সাথে চলতে ভালোবাসি, তাতে আমাকে কেউ গালাগাল দিক। আমি জানি যে এই পথটা আগামী দিন তারাও অনুসরণ করবে, যারা এই কথাগুলো বলছেন তারাও এই পথটা অনুসরণ করবে। তাহলে আমার একটু আগে অনুসরণ করতে অসুবিধা কোথায়? আর আহ, আমি এই যে আরেকটা জিনিস তোমাকে বললাম যে আমি রেস্টলেস। আমি হ্যাঁ, তুমি একটা জিনিস বলো, তুমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড তুমি একজন ভালো শিল্পী। তোমার কি মনে হয়েছে যে আমি যে কাজগুলো আমি প্রতি মাসে 2-3টে করে কাজ ছাড়ছি বলে কাজের মান কি খুব পড়েছে কোথাও? না, আমরা চেষ্টা করি যে কাজের মানটাকে ঠিক রেখেই কাজ করার। হ্যাঁ। হয়তো তবে তাড়াহুড়োতে এইটা আমাদের হ্যাঁ, উপকার করেছে অনেকটা লকডাউন, জানো তো? লকডাউন শেখা গেছে। লকডাউনে প্রচুর কনটেন্ট আমি বানিয়ে রেখেছিলাম। কি হুম। করব? বসে, বসে গান বানিয়ে রেখেছিলাম প্রচুর। সেইগুলো এখন আমি কাজে লাগাতে পারছি। আ আর আরেকটা জিনিস কি, ওই যে বললাম ইন্ডাস্ট্রিতে আমাকে প্রচুর মানুষ ভালোবাসেন। আম পিছনে বলার লোকও অনেক আছে, সেটা না, তাতে আমার কোনো কিছু এসে যায় না। কারণ আমি ওই যে বললাম প্রতিদিন আমি নিজেকে আনন্দে নিমজ্জিত করে রাখতে ভালোবাসি। আমার মনে হয় একটা গানের জন্ম হওয়া থেকে আমার আমার গাড়ি, বাড়ি, আমার প্রচুর সোনা-দানা, অর্থ জমিয়ে রাখা, এগুলো কোনোটাই আমার নেশা নেই। আ হয়তো বলবে ও তো একা মানুষ, হুম। কিন্তু একা মানুষের জন্য তো ভবিষ্যৎ প্রয়োজন প্রয়োজন। আছে। আ আমি সেইসব দিকে চিন্তিত নই। আমার মনে হয় একটা ভালো গানের জন্ম দিলে আমি তাতে যে স্যাটিসফ্যাকশন পাবো, সেই যে অ্যাসেটটা আমি তৈরি করে রাখতে পারছি, সেটা আমার একটা সোনার আংটি বা সোনার চেনের থেকে বা একটা ভালো গাড়ির থেকে অনেক দামি আমার কাছে। তো আমি সেই জন্যে কাজ কোথাও থামিয়ে রাখিনি। আমি কাজ করে যাচ্ছি। এইবারে আ যতদিন না ওপরওয়ালা চাইবেন ততদিন করে যাব। আর সব সময়ে আমি সময়ের সাথে তাল মেলাবার চেষ্টা করেছি। আমার কাছে আমি বিশ্বাস করো, আমি লোকসঙ্গীত নিয়ে রিসার্চ করার চেষ্টা করেছি। রিসার্চ করেছি, হ্যান-ত্যান সব বলব না। বড়, বড় কথা বলে লাভ নেই। কাজটাই আমার শেষ কথা। আমি রবীন্দ্রনাথের গানটা খুব যত্ন সহকারে শেখার চেষ্টা করেছি বছর ২০ যাবৎ। মায়াদির কাছে দীর্ঘদিন শিখেছি। পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি স্কলারশিপ করেছি। সব আমি শাস্ত্রীয় সঙ্গীতটা শেখার চেষ্টা করেছি। অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল রায়ের গান শেখার চেষ্টা করেছি। কীর্তনটা শেখার চেষ্টা করেছি। সবকিছু করেছি। কিন্তু আমাকে স্টেজে উঠে আমাকে যদি প্রয়োজন হয়, আমি উড়ি, উড়ি বাবা গাই। আমি দেখা না হায় রে সোচা না হায় রে গাই। আমি গাও দেখা এগুলো যা স্টেজে। তুঝে গাই। আমার তাতে কিচ্ছু আপত্তি নেই। কেন? আমার গানে যদি গালাগালি না থাকে আমি সব গান গাইবো। আমার কাছে সব গান ভালো লাগে। মানে স্টেজে উঠে তুমি হ্যাঁ, দেখা যায় তুই কেন আর এই গাইবো না? গানগুলো গাও, তাই তো? কেন গাইবো না? আমার আমার অডিয়েন্স যদি ওই অবস্থায় আমাকে দেখতে চায়, আবার আমার কাছে আমি দুর্দান্ত ভক্তিগীতির অনুষ্ঠানও করি। আমার জানি না, হয়তো সেইখানেই আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়ে গেছে। আমাকে হ্যাঁ, আমি হয়তো খুব এইটা বেশি বললে লোকজন বলেই আমি হয়তো, বলতে যে যাচ্ছিলাম ও যে কি গায় হ্যাঁ, অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি কি কি গায়? গায়? হ্যাঁ, এইটা আইডেন্টিটি ক্রাইসিস এর জন্য আমার সমস্যা হয়েছে অনেক জায়গায়। আমাকে অনেকে ডাকতে ভয় পেয়েছে বা অনেকে ডাকে না। ও তো বেশি জ্ঞান, ও সমস্ত কিছু করবে। আর আমি তো শিখেছি ভাই। আমি তো কষ্ট করে শিখেছি। আমার গুরুদের আশীর্বাদ পেয়েছি। তো আমি যেটুকু জানি সেটুকু তো বলবই, বা আমি আ আমার কাছে কোনো গান ছোট নয়। আ আমি 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 চেষ্টা করি সব রকম গান গাওয়ার। আমার স্টেজ হয়, একটা মিক্স আপ স্টেজ হয়। তবে এখন একটা জিনিস যেটা হয়েছে সেটা আমার কাছে খুব কষ্টদায়ক। যাবার সাথে সাথেই দাদা নাচিয়ে দিতে হবে কিন্তু। হুম। নাচিয়ে দিতে হবে কিন্তু। ১ম থেকেই নাচ। এইটা না, তার জন্য তাহলে তো যন্ত্রণার একটু। ডিজে নিয়ে আসতে তবে পারে তো। আবার আরেকটা জিনিস কি জানো হুম। তো পাপান? আমি এই কিছুদিন আগে একটা স্টেজ করলাম। মেদিনীপুরের এরকম প্রত্যন্ত জায়গায়, মানে যেখান দিয়ে গাড়ি গাড়ি গেলে ঢোকে না। দুপাশে খালি পুকুর, হুম। আর মানে আমরা ভাবছি গাড়িটা উল্টোবে কিনা। এটা প্রত্যন্ত জায়গা। বেরোলো যখন দেখলাম একটা মেলা মতো হচ্ছে। ইজেড-সিসি থেকে সম্ভবত প্রোগ্রাম। হুম। ইজেড-সিসি এখানে একটা এরকম প্রোগ্রাম দিল। আ এত ভেতরে এখানে তো কি এ তো ধুমধারাক্কা হবে নিশ্চয়ই, গিয়ে সবটাই ধুমধারাক্কা হবে। ওমা! গিয়ে আমি ১ম এ বোধহয় একটা ফোক দিয়ে শুরু করলাম। অদ্ভুত, অদ্ভুত হেমন্ত গানের রিকোয়েস্ট মুখোপাধ্যায়, তো? শ্যামল মিত্র, মান্না দে, মেদিনীপুরে কিন্তু এটা আছে। মেদিনীপুর।
মেদিনীপুরটা না আনপ্রেডিক্টেবল, unpredictable না, মানে আবার অনেক জায়গায় গেছি আমাকে বলে গেছে যে একদম সুন্দর সুন্দর গান গাইবেন, কিন্তু ওখানে টপ টু বটম নাচের নাচের গান, হুল্লোড়বাজি খালি। ব্যাঙ্গালোরে শো করতে গেছি, আমার ছবি কাট আউট ফাটাউট দিয়ে রাজকুমার নাইট করেছে, বলছে ফাটাফাটি সব গান বাজনা হবে, হ্যাঁ সুন্দর, আওগে জব তুম গাইবেন, হ্যাঁ তার পিয়া তোরা ক্যাসা অভিমান, এরকম ধরনের গান। আমি রিহার্স করে গেছি সেরকম, উমা দেখি ওখানে গিয়ে সব ওই ঝিঙ্কুনাপুর। আচ্ছা, তুমি ধরো যখন তুমি গজলের অনুষ্ঠান করতে যাচ্ছ বা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, তুমি ভেবে যাচ্ছ যে আমার একটা সেট লিস্ট হ্যাঁ আছে, ওইটা একটা সমস্যা হয়, এইবার তুমি তো একটা ব্যান্ড, তার একটা মিউজিশিয়ান সেটআপ মিউজিক, থাকে। আমি এটাই বলতে যাচ্ছি। হ্যাঁ, করে জিজ্ঞাসা করে নি যে আপনারা কি ধরনের গান শুনতে চাইছেন বলুন তো, আমি সেই অনুযায়ী সেটআপটা নেব। এবার বললো যে ফোকে, আমি পিওরলি ফোক শুনতে চাইছি, ফোকে সেটআপ নিয়ে গেছি। এবার তখন ওই রকম বেমক্কা গান চাইলে তখন একটু অসুবিধা হয়েছে। এটা যে অসুবিধা আমাকেও পড়তে হয়নি এটা এমনটা বলবো না, এরকম অনেক স্টেজেই হয়েছে যেটা ওই সমস্যাটা আমাকে ফেস করতে হয়েছে। তবলা নিয়ে গেছো, হারমোনিয়াম নিয়ে গেছো, ওখানে হ্যাঁ। বলছে দেখা যাও তুঝে আর গাইতে হবে। হ্যাঁ, এইবারে কি তখনই করেছি কায়দা করে বেরোনো আর কি, সব মিউজিশিয়ান বন্ধ থাকুন, চলুন আপনারা আমরা গাই। আমরা গাই। হ্যাঁ, ব্যাপারটা ওই হাততালি দিয়ে আপনারা হাততালি দিন, আমি গাইছি, এই ব্যাপারটা এইভাবে উতরে আসতে হয়েছে আর কি। Correct, বুঝতে পেরেছি। তোমার কি কোথাও মনে হয় যে ইন্ডাস্ট্রি রাজকুমার রায়কে ব্যবহার করতে পারলো না? হ্যাঁ, একদমই মনে হয়, একদমই মনে হয়। আমি অনেক জায়গার থেকেই ব্রাত্য, এবং সেটা কেন আমি জানি না। আমি আজ পর্যন্ত আমি কারোর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহারও করিনি, খারাপ আচরণও করিনি। আমার ব্যাপারটা কি বলতো, আমার পাপান আমার যে ওই অনুষ্ঠান করে বা সুযোগ পেয়ে প্রচুর অর্থ হবে, আমি গাড়ি বাড়ি করবো এমনটা নয়। আমি মানুষের কাছে পৌঁছতে চেয়েছি। একটা অনুষ্ঠান করার পর টাকা পেলাম সেটা পরের কথা। ৫ জন মানুষ এসে বলল, "দাদা গানটা দারুণ হয়েছে, এই গানটা ফাটাফাটি হয়েছে।" এইটার খিদে, একটা শিল্পীর খিদে এটাই হওয়া উচিত আমার মনে হয়। তো এখনো এই রিসেন্টলি আমার রামকুমার একটা গান, এত গয়না বেটি, ওটা খুব ভাইরাল হয়েছে। তো রিসেন্টলি একটা স্কুলের প্রোগ্রামে গেছি, সেইখানে বাচ্চারা বলছে ওই সিঙ্গির ওপর ধিঙ্গি হয়ে গানটা একটু শুনবো। হ্যাঁ। এইটা ভালো লাগা অবশ্যই। আর এই যে বিভিন্ন ধরনের গান গেয়েছি বা বিভিন্ন ধরনের গান আমি শেখার চেষ্টা করেছি। আমি জানি না কেন ইন্ডাস্ট্রিতে আমাকে প্রপারলি ঢুকতে দেওয়া হলো না। সেটা কি কোথাও মনে হয় যে অয়েলিং করতে পারোনি বা বাটারিং করতে পারোনি বলে হয়নি? মেবি, মেবি। আমি ওইটা আমার মনে হয় কি, আমি বিশ্বাস করো পাপান, এই হৈমন্তীদি বা নচিদা এত ভালোবাসেন তো, আমি হয়তো ৩ মাসে কি ৪ মাসে একবার, তাও অদ্ভুত জিনিস, আমি ফোন করি না। নচিদাই হঠাৎ করে একদিন রাত্রিবেলা ফোন করলেন, ব্যস্ত আছিস?" না, না, শত ব্যস্ত থাকলেও তোমার সঙ্গে কথা বলব। তুমি বলো। একবার একটা শো করে আসছি, বেহালার ম্যানটন ছাড়িয়ে দাদা ফোন করেছেন। আমি শ্রীরামপুরে এসে ঘরে ঢুকে পড়েছি, তখনও ফোন ছাড়েননি। এবার আমি না ওই সকাল থেকে উঠে দাদা, দিদি একটু দেখবেন। ওই একটু দেখবেন আমি আজ পর্যন্ত কাউকে বলতে পারিনি। কারেক্ট। আমার সঙ্গে প্রত্যেকের ভালো সম্পর্ক। মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয় একটা সময় আমার সিডি, ওনার ক্যাসেট কোম্পানি প্রাইম মিউজিক থেকে আমার ১ম ব্যান্ডের অ্যালবাম বেরোয়, গেঁয়োর অ্যালবাম। তখন সুপার ডুপার হিট, কাক্কা হে কাক্কা এমন একটা জিনিস আছে। ৩০ দিনে ৩২-২৫ টা শো করছি আমরা। তখন ইন্দ্রনীলদার মামা আর আমাদের কাকা, মানে তখন তো 106.2 FM চার্টবাস্টারে আমাদের মাসের পর মাস আমরা নয় একে, নয় ইন্দ্রনীলদার মামা একে, আমরা দুয়ে, নয় কোনো সপ্তাহে আমরা একে, ওর মামা দুয়ে, মামা কাকার মধ্যে। আচ্ছা, এফএম এ তো তোমার আগে তো তোমার যেগুলো ক্যাসেট রিলিজ হয়েছে সেগুলো তো এফএম এ বাজতো, বাজানো হয়েছে, কিন্তু এখন যে গানগুলো, এখন এফএম বাংলা গান বাজে কোথায়? হ্যাঁ মানে সবই তো বলিউড বাজছে। এবার বাংলা গানের প্রমোশন হচ্ছে কোথায় তুমি বলো তো? তুমি একটা রিয়েলিটি শো দেখো, একটা বাংলা হলে 10টা হিন্দি হয়। কেন আমার বাংলার সম্ভার নেই? অতুল প্রসাদের গান নেই, রজনীকান্ত সেনের গান নেই, রবীন্দ্রনাথের গান নেই? কি সব গান রয়েছে, সেগুলোকে প্রপারলি, এই ব্যাপারে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমরা লোকসঙ্গীত জগতের ক্ষেত্রে সবাই ভীষণ কৃতজ্ঞ কালিকাদার ওপরে। কালিকাদা যে ইনোভেট, আমি এটা কালিকাদার সঙ্গে এতে তখন আমরা বাংলাদেশে আরটিভি ফারটিভি দেখছি। আমি আসতাম যে কালিকাদার সাথে, হ্যাঁ, কালিকাদার ফ্ল্যাটে বসে কালিকাদা নিজেই চা বানালেন, রাজকুমার বোস।
কারণ কালিকা দাদা দেখো আমি তো এটা পারি না যে দাদা একটু দেখবেন, দাদা আমাকে একটু আমি যে জায়গাটা থেকে স্ট্রাগলটা করি শ্রীরামপুর থেকে, আমার পক্ষে গিয়ে রোজ রোজ বসাও সম্ভব নয়। তুমি একটু দেখো না দাদা যে আজকে তখন তারার সাথে তখন আমার সব অনেকেই জানেন যে আমার কাছে ছোট্টবেলার থেকে ইমন শিখিয়েছে এবং একদম ইমনদি দুটো চার- পডকাস্টে, জয় সরকারের একটা পডকাস্টে, এবং এ তো বলেছে যে এবং ওটা রাজকুমার নিয়ে দা একটু মা ভেঙিয়েছে আমাকে যেরকম, এবং রবীন্দ্রসঙ্গীতটা আমি ওখানেই শিখেছি। একজন মানে জাতীয় পুরস্কার প্রাপ্ত না, ও সব শিল্পী। সাবজেক্টই, হুম। রবীন্দ্রনাথের গানটা টানা ও 10-12টা বছর টানা, মানে অন্য কোনো গান করেনি। ইমনের আমরা কিন্তু মাতৃষ্ণা জানবো যে তুমি কিভাবে ঠেঙিয়ে, মানে আমাদের পাপা না, আমি নিজেকেও মেরেছি, হুম আমি কোথাও ভুল হলে না আমার আগে হাত চলে যায়। আমি কত চুল ছিঁড়েছি, একটা কাজ পণ্ডিত চক্রবর্তীর গান শুনছি, আমি হারমোনিয়াম তখন তো বাজাচ্ছি না, হুম আমি গলায় তোলার চেষ্টা করছি, হচ্ছে না, চুল ছিঁড়ছি, থুতু দিয়ে গায়ের নিচে মেখেছি, এরকম করেছি, আমি নিজেকে অত্যাচার করেছি। এবং আমি না আমার আমার ওরা আমার সব ছাত্রছাত্রীরা আমার কাছে ভীষণ বন্ধুর মতো। তারা আমাকে, তুমি যে কোনো কারোকে জিজ্ঞাসা করবে যারা প্রপারলি শিখতে এসেছে, যারা টিকে গেছে আমার কাছে, মানে মাস 2-3 আমার কাছে টিকে গেলে সে টিকে গেল সারা জীবনের জন্যে। ওই মাস 2-3 টেকাটা খুব চাপের আর কি। তো ওই ওরা আমার ভীষণ বন্ধুর মতো। আবার আমি যখন ওই সিটটাতে বসি তখন জমের মতো ভয় করে। হুম তো এইটা আমার কাছে কেউ একটু বিচ্যুতি হলেই না মনে হয় হাতটা আগে চলে যায়। তো এই এটা করিসনি, এটা করিসনি। আর ইমন-টিমনরা ওরা খুব ওই সময়টা ওরা খুব আ মিষ্টি দুষ্টু ছিল। হ্যাঁ? করে রাখবে না। আ ও এবার হয়তো আমি ওকে একটা ধ্রুপদ বা ধামার শেখাচ্ছি। ও উঠে গিয়ে উম মা দেখো না, রোজ রাজুদা আমাকে সোজা গান দিতে জানে না। একদম খালি আমি এখন ক্লাস 6-7 এ পড়ি। এখন আমার গরব ও মোমো গাওয়ার কি দরকার? আমার এখন ডুবি অমৃত পাথরে গাওয়ার কি দরকার? আমি এখন কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানে। তো ওরা না ওই ধরনের গান শেখেনি প্রায় বলে। তো ওই ইমন তো ১ম ওর উত্থান তারার সেরা রবিকিরণে। একটা যেটা কালিকাদার ওই ইমনের প্রসঙ্গটা এলো কেন? তখন তারা সেরা রবিকিরণে রবীন্দ্রনাথের গান নিয়ে স্পেশালি একটা কম্পিটিশন হচ্ছে, রিয়ালিটি হুম শো হচ্ছে। তা আমি তখন কালিকাদাকে বললাম, "কালিকাদা, তারা যদি এটা করতে পারে তাহলে জিকে একটু বলো না যে করতে ফোকটাকে ইনকর্পোরেট করার করার জন্য।" জন্য কি ওই বছরে অদিতি, তীর্থ, ঋষি একটা ফোকের যে একটা ফোকের বন্যা বান্ড ডাকলো। হ্যাঁ এই যে এখন একটা ফোক আর্টিস্টকে আলাদা করে নিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছে। অর্গানাইজার্সরা। এটা অবশ্যই এটার দান। যে যেটা অবদান সেটা তো আমরা অস্বীকার করতে পারিনি। এটা কালিকাদার অবদান এবং জি এটাকে এভাবে প্রমোট করেছে। জি আমাকে ডাকে না সেটা আলাদা ব্যাপার। আমি জানি না কেন ডাকে না। কিন্তু এটা একটা বিশাল অবদান ফোক আর্টিস্টদের ক্ষেত্রে। এটা একটা বড় অবদান। কালিকাদার সাথে একসাথে বসে আড্ডা হয়েছে। হ্যাঁ, এরকম তো প্রচুর হয়েছে। আমরা তখন তো কালিকাদারা তখন দোহার আর গেঁয়ো একসঙ্গে তো তখন দোহার আর গেঁয়ো কোনটা, সনি বিএমজি থেকে অ্যালবাম বেরোবে, কোন দোহার বেরোবে আগে নাকি গেঁয়ো বেরোবে আগে? এরকম অবস্থা ছিল। তখন তো আমরা শুভেন্দু কাকুর কাছে, শুভেন্দু মাইতি মহাশয়ের কাছে আমরা কালিকাদারা ভীষণ আসতেন। আমি শিখতে যেতাম। ওইখান থেকে আমাদের তখন তো দোহার কোথায়? দোহার সদ্য তখন শিশির মঞ্চে একটা দোহারের ১ম শো হবে। সেই আমরা সবাই গেলাম, দেখতে গেলাম। তারপর থেকে দোহার ফ্লারিশ করলো। আমাদের গেঁয়ো কিন্তু আমাদের তারও আগে। কাক্কায়ে কাকা তখন আমাদের হিট করে গেছে অলরেডি। তো তারপরে দোহার ওটাকে টেনে নিয়ে যেতে পারল। ওরা তো মূল লোকসঙ্গীতের মূল ধারাটাকে মূল নিয়ে ধারাটাকে কাজ নিয়ে করে কাজ করছে। ওরা এগিয়ে যেতে পারল এবং ওরা প্রচুর ভালো গান প্রচুর মানুষকে উপহার দিয়েছে এবং স্টিল নাও এখনো দিয়ে যাচ্ছে টাজিবদারা। তো ওদের কাজটা একটা আলাদা কাজ এবং ওরা যে কাজটা করেছে লোকসঙ্গীতের জন্যে এটা ইতিহাস মনে রাখবে। তোমার এখন এই ২০২৫ এন্ড হচ্ছে, ২০২৬ আসছে। তোমার এখন দাঁড়িয়ে একটা রেজোলিউশন, এখন আমরা জেন জি যারা সবাই বলি যে হ্যাঁ ২০২৬ একটা রেজোলিউশন থাকবে যে আমি এইগুলো করবো। আলটিমেটলি ম্যাক্সিমাম লোকের রেজোলিউশন থাকে যে আমি জিমে যাব, ঠিক আছে, ফিট হবো, বুড়ি আমি না হবো। জিমে গেছিলাম জানো তো, করতে পারিনি। যতবারই গেছি আমার কিছু না কিছু আমি খুব এন্থু নিয়ে ভোরবেলা উঠলাম, উঠে জিমের আমার কতগুলো যে ট্র্যাক স্যুট কিনে রেখেছি ভাবতে পারবে না। কেনাই সার হয়েছে। গেলাম ২-দিন ৪ দিন করলাম, তারপর ৩ দিন বললাম আচ্ছা কালকে ঠিক যাবো। আসলে ওই আর কি যেটা ভালোবাসা আর আল্টিমেটলি মনে হয়েছে ওই ধুর উঠলাম যখন একটু রেয়াজ করি বলতে রেওয়াজ এখন করি, আর হ্যাঁ। জিমে কি করতে যাবো? করতে যাবো। হেঁটে নেবো বিকালবেলা। তো এটা হয়নি আর কি। তোমার ২০২৬ এ এরকম কোনো রেজোলিউশন আছে যে না আমি ২০২৬ এ
এইটা করতে চাই, মানে এটা না, অ্যাচিভ আমার করতে আমি চাই? আমি 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 নিজেকে ওইভাবে কোথাও আমাকে এই গোলটা করতে হবে, এই হুম। টার্গেটে যেতে হবে। আমি নিজেকে ওই নিজেকে টার্গেট কোনোদিন দাওনি বাঁধি কোনোদিন? কোনোদিন বাঁধিনি। আমি কোনোদিন বাঁধবও না। তাতে কাজের আনন্দ চলে যায়। আমাকে ওইটা পেতে হবে। আ আমার যেটা স্বাভাবিক গতিতে যেটা আসবে, যখন যেটা মনে হবে সেটা করব। আমি গুছিয়ে গাছিয়ে কোনো কিছু, তবে একটা জিনিস স্বপ্ন আছে, যদি হয় আমার কম্পোজিশন আশা ভোঁসলে গাইলেন। তো সাক্ষাৎ দেবী সরস্বতী, দেবী হ্যাঁ? সরস্বতী। তো আশা ভোঁসলে গাইলেন। আ এইটা একটা ইচ্ছা উনি আছে। উনি গাইছেন না এখন যদিও। হ্যাঁ, খুব কম, আছেন কম না, খুব গাইছেন। কম খুব সংখ্যক কম করছেন, সংখ্যক গান কিছু বাছাই করে কিছু গাইছেন। আছে। হ্যাঁ, এবার সেইটা তো একটা প্রত্যেক কম্পোজারের মানে স্বপ্ন। কম্পোজার হওয়াটা সেটা চায়। তবে একটা জিনিস আমি ভীষণভাবে চাই যে আমি মানুষের মধ্যে পৌঁছতে চাই শিল্পী হিসাবে। ২০২৬ যেন সেটা আমাকে দেয়, আমি সেই চেষ্টাতে রত থাকব। আমরা আশা করি যে তুমি সেই দিকে একদম এগিয়ে যাও। আর বেশি সময় নেব না। অলরেডি অনেকটা আমাদের প্রচুর বকে পডকাস্ট, ফেলেছি। হ্যাঁ, অনেক, অনেক হয়েছে। কিন্তু দেখো, তোমার সম্পর্কে জানতে গেলে আমার মনে হয় একটা পডকাস্ট একটা এনাফ একটা হবে না। এপিসোডে হয় না। আমি হ্যাঁ। অনেক কিছু বলতে দেখলাম অনেক বড় হয়ে যাচ্ছে, এডিট করে দিয়েছি। অনেক কিছু আছে গল্প আমার অনেক যেটা জানার আছে, মানে আমার প্রশ্নর লিস্টটা অনেক বড় আছে তোমার থেকে। তার মধ্যে একটু ছোট, ছোট করে কয়েকটা, হ্যাঁ, বলো। আরেকটু কয়েকটা জিনিস ছুঁয়ে যাই। আমাদের দর্শকদের জন্য যারা আমাদের এই পডকাস্টটা দেখছে এবং যারা ভবিষ্যতে গান নিয়ে কিছু করতে চায়। গানের রেওয়াজ করাটা কতটা জরুরি এবং পাল্টার রেওয়াজ কতটা জরুরি? যেকোনো রেয়াজ, ১ম কথা হোল্ডিং নোট। হুম, একটা ন অ্যা আগে তো সুরে বসতে হবে। আজকে হেমন্তবাবুর গান বিশ্বজুড়ে রয়েছে। প্রচুর কি জাগলারি করেছেন? করেননি। তো সুরে বসাটা খুব জরুরি। হোল্ডিং নোট প্র্যাকটিস করা এবং পাল্টা, রান, ক্রোম্যাটিক পাল্টা ইত্যাদি, ইত্যাদি করাটা ভীষণ জরুরি। গলাটাকে রেডি রাখতে হবে। আগে তো পাত্রটা, তারপরে তুমি ফোক গাইছো কি রবীন্দ্রনাথের গান গাইছো, যেকোনো গান গাওয়ার জন্যে রেয়াজটা মাস্ট অ্যান্ড মাস্ট। এবং সেটা আ আ আমি এটা, আমার গুরুরা বলেননি যে সকালবেলাটা বেশ লো মিডটা ভালো থাকে, একটু হুম, ভালো রেয়াজ হয়। তার মানে এটা নয় যে আমি সকালবেলা রেয়াজ করতে পারলাম না বলে সারাদিনে কখনো রেয়াজ করব না। আমি সারাদিনে যেকোনো সময় খাওয়া-দাওয়ার ০.৫ ঘন্টা ১ ঘন্টা ছেড়ে রেখে আ সারাদিন রেয়াজের মধ্যে থাকাটা খুব জরুরি। যত তুমি রেয়াজ করবে গলা রেডি হবে, স্টেডি হবে, আ এবং গলার longevity বাড়বে। প্রপার ভয়েস ট্রেনিং করলে গলার longevity বাড়বে। তখন তুমি যেকোনো কিছু গান গাও না, যা ইচ্ছা গান গাও। প্রপার ভয়েস ট্রেনিং থাকলে আমার মনে হয় না কোনো গানই গাইতে গেলে আ আটকায়। তুমি যদি স্টেজে আ পরপর ধরো ৩ টে ৪ টে 6/8 গাইছো, আ বা ধরে নাও নাচের গান গাইছো, তখন কি কোনো অসুবিধা হয় যে না? সেটা আমার ও শারীরিক কারণে হয়তো কিছুটা অসুবিধা হয়। কিন্তু গান গাওয়ার জন্যে কোনো অসুবিধা শারীরিক হয় না। কারণ বলছো না শারীরিক কারণ ফিটনেস বলতে বা এবার, হ্যাঁ, এক্সারসাইজ? এবারে দেখো, আমরা তো কেউ বয়সে পিছিয়ে যাচ্ছি না, বয়সে এগিয়ে যাচ্ছি। এবারে সেক্ষেত্রে কিছুটা আমার রক্তে শর্করার মাত্রা কিছুটা বেড়েছে। আচ্ছা। অ্যা কোলেস্টেরলের মাত্রা কিছুটা বেড়েছে। সেই কারণে আগে যেটা লাফিয়ে ঝাঁপিয়ে আমি করেছি তো একদিনে ৩ টে শোও করেছি। দুপুরবেলা কলেজ ফেস্ট করেছি, অ্যা অ্যা করে পাবলিক অনুষ্ঠান করেছি ৩ টে। এমনি আগে তো দিল্লি গেলে পুজোর সময়, এখন দিল্লি যাওয়া ছেড়ে দিয়েছি। এখন হুম, কম, দিল্লিতে গেলে মিনিমাম ২ টো শো তো করতেই হয়। এমন হয়েছে অষ্টমী, নবমীতে ৩ টে করে শো করেছি। হুম। লাফিয়ে ঝাঁপিয়েই তো করেছি। নেচে গেয়েই তো করেছি। অসুবিধা হয়নি। এখন শারীরিক কষ্টটা কিছুটা এখন, আ তবে এখনো পর্যন্ত আমি ১.৫ ঘন্টা স্টেজ করছি। আ ওই যে তোমাকে বললাম যে যাওয়ার সাথে সাথেই বলে, "দাদা নাচিয়ে দিতে হবে।" করেছি। এখনো পর্যন্ত সেই অসুবিধাটা ফেস করতে হয়নি। তবে একটু হাঁপিয়ে তো যাই অবশ্যই। সেই কষ্টটা একটু হয়, শারীরিক কষ্টটা। গান গাওয়ার জন্য কোনো কষ্ট হয়নি। ভয়েস ট্রেনিংটা ছিল বলে ওই শো করে এসেও তো সারাদিন গান শিখিয়েছি। আ ৭:৩০ সকাল ৭:৩০ ৮টায় বসেছি। রাত্রি ১১টা ১১:৩০ পর্যন্ত টানা ক্লাস চলেছে। ছোটরা যখন গান শেখে, আ আমি শ্রুতিনন্দনের একটা এতে দেখেছিলাম যে অজয় চক্রবর্তী, পন্ডিত অজয় চক্রবর্তীর ওনার একটা ইন্টারভিউতে দেখেছি যে ওদেরকে যখন ছোটদেরকে গান শেখানো হয়, একটা কাঠের টুকরো আছে, মুখে আ দিয়ে হ্যাঁ, হা আমরা বলাটা। করি যে সাডেন জ হুম, আনলকিং করাই, যে এই যে মুখটা হুম, আমরা গ্র্যাজুয়াল করলে কি মুখে হাঁ হয় না। এটা নির্দেশনা। বাট সাডেন করলে কি হয়? এই বড়। ওয়াইডনিং টা হলে আশাজি একবার বলছে, আমার মনে আছে, একজন কন্টেস্টেন্ট গাইছে, দিল চিজ ক্যা হ্যায় আপ মেরি জান লিজিয়ে। এইভাবে কেন গাইছো? দিল চিজ ক্যা হ্যায়
आप मेरी জান লিজিয়ে। পরিষ্কার হোয়াইটনিংটা এটা ভীষণ সায়েন্টিফিক, এটা ভীষণ প্রয়োজন। যে এই দাঁত চিপে গাওয়া, এই যে আমরা বলছি প্রথমের হুম দিকেই বলছেন রবীন্দ্রনাথের গান গাওয়ার হুম জন্য, এই যে কোলাপসেবল গান, নাচা শিলি জজি, কেন আরে হোয়াইট করো, আরে কথা পরিষ্কার বলো। হ্যাঁ, আমরা আগে না আমরা স্পিচ থেরাপিও করেছি, মানে এই খবরের কাগজ সামনে নিয়ে সোজাসুজি ভোকাল কর্ডকে আটতে প্যারালাল রেখে পড়ো আগে, পরিষ্কার পরিষ্কার, টেল ড্রপ যাতে না করে, গানের শেষ শব্দটাকুনিও যেন পরিষ্কার পরিচ্ছন্ন উচ্চারণ হয়, শয়ের ডিফারেন্সিয়েশনগুলো, রয়ের র র ডিফারেন্সিয়েশনগুলো, নয়ের ডিফারেন্সিয়েশনগুলো, এগুলো ভীষণভাবে জানতে হয়। এবং হ্যাঁ, এটা তুমি যেটা বললে সেটা হচ্ছে ভীষণ প্রয়োজন, এটা হোয়াইটনিংটা, মুখ খুলে গান মুখ গাওয়াটা। খুলে গান গাওয়া। আচ্ছা, সরগম করার ক্ষেত্রে আমরা যখন সারেগামা পাধানিসা এটা যখন করি, অনেকে যখন শুরু করেন তখন সুর দিয়ে দিয়ে করে, মানে একটা মির থেকে যায় যখন সাটা ওইটাই বলে। আমরা এবার হ্যাঁ ওইটাই পিচ কারেকশন, ওইটাই পিচ কারেকশন, যে স্ট্যাকাটো নোট বলা। হুম স্ট্যাকাটো আগে তো, লেগাটো অ্যান্ড গ্লাইডিংটা তো পরে হবেই, আগে স্ট্যাকাটো সা রে। আমরা যেটা করাই আগে ক্রোম্যাটিক নোট করো, সা রে রে গা গা মা মা পা, এই যে 12টা পর্দা তোমার গলায় বসতে থাকছে, এবং এই যে এই নোট জাম্পিং স্ট্যাকাটো ওয়েতে, সা রে সা গা, স্ট্যাকাটো ওয়েতে জাম্পিং। এইটাতে কি হয়, তুমি যেটা বললে খুব খুব প্রাসঙ্গিক এই প্রশ্নটা, এই যে সা, তা সা, সায়ের সাত একটা বিন্দু, হ্যাঁ, এই যে আমরা হায়ার কম্পোনেন্টস নিচ্ছি, অ্যাকচুয়ালি তো এটা বেসিক কম্পোনেন্ট, সা হুম একটা বেসিক কম্পোনেন্ট, একটা হুম বিন্দু, এটা কেন সা, কোথায় সায়ের পিচ কোথায়, সা তো এইখানে, সা সা, তাহলে আমি যদি এই সাতে পৌঁছতে যদি এতটা সময় লাগে, তাহলে একটা মাত্রায় যখন 4টে পর্দা থাকবে, তাহলে সারেগামা, তখন তো তুমি কোনোটাই বলতে পারো না, তোমার পারবে না। সাথে যেতেই তো সময়টা লেগে গেল, তাহলে রেগামা আবার যাবে কি করে? ফলে সে অফ পিচ হয়ে যায়। যে পিচ কারেকশন করিয়ে দেওয়াটা এটা খুব জরুরি, এবং এটা না ভীষণ ভালো হয় রবি ঠাকুরের গানে। যদি রবি ঠাকুরের গান যদি ছোটবেলা থেকে শেখা প্রপারলি যায়। রবি ঠাকুরের গানটা ঠিক মতো ঠিকঠাক ট্রেনারের কাছে যদি প্রপারলি রবীন্দ্রনাথের গান করা যায়, এটা ভীষণ ভয়েস ট্রেনিংকে ভীষণ হেল্প করে আরেকটা আমার প্রশ্ন মনে হয়। সকলের মনেই থাকে, যারা যাদের বিশেষ করে পেরেন্টসদের মনে থাকে যে আমার বাচ্চাকে আমি গান শেখাতে পাঠাচ্ছি, আহ, কেউ আহ, হারমোনিয়ামে গুরুজি বসে থাকেন তানপুরা নিয়ে, এখন ডিজিটাল তানপুরা চলে এসেছে, হারমোনিয়ামও থাকেন। আহ, আমি কি হারমোনিয়ামে প্রথমে গানটা শেখাবো নাকি দেখো, তানপুরায় শেখাবো? আমাদের গুরুজি যেটা বলতেন যে তুমি আগে বাটখারা দিয়ে 10 কেজি ওজনটা 10 দিন ধরে করো, হুম 10 দিন বাদে তুমি 10 কেজি ছাড়া তুমি হাতে নিয়ে বলে দেবে হ্যাঁ এটা 10 কেজি ওজন। তো তোমার সামনে স্ট্যান্ডার্ড নোটটা কোথায়? তুমি হারমোনিয়ামটা আগে বাজিয়ে সেই নোটটাকে নাও, গলায় বসাও, তারপরে হারমোনিয়াম ছাড়ো, তানপুরায় আসো। এটা আমি এবং আমাদের ঘরানা, আমি গুরুজির যে সমস্ত গুরুজিদের কাছে শেখার সুযোগ পেয়েছি, তাদের একটাই কথা, আগে হারমোনিয়ামে নোট বসাও, আগে নোট বসাও, নোটের বিভিন্ন পারমুটেশন কম্বিনেশন ক্লিয়ার করো, তারপরে তুমি তানপুরাতে বসো। না, তুমি নোটটা জানলে না, তুমি তো আন্তাবড়ি আন্দাজে লাগাবে। একটা নোট জেনে লাগানো, আমি একটা সাহায্য করিমা লাগাচ্ছি, আমি জেনে লাগানো আর আন্দাজে লাগানোর মধ্যে অনেক তফাৎ আছে। তফাৎ রয়েছে। এবার এখানে মতবিরোধ থাকতেই পারে, আমি ওই পদ্ধতিটা মানি না, আমি আমার গুরুদের শেখানো পদ্ধতিটা মানি। আমার কাছে এটা ভীষণ লজিক্যাল মনে হয়েছে যে তুমি আগে 10 দিন 10 কেজির বাটখারা দিয়ে আগে ওজন করো, কি 1 কেজির বাটখারা দিয়ে ওজন করো, 10 দিন বাদে তুমি সেটাকে 1 কেজি হাতে, হ্যাঁ এটা 1 কেজি হবে, তুমি তা কাছাকাছি পৌঁছাতে পারবে। আমি একটা সিরিজ দেখছিলাম, তানসেনের তানপুরা, তুমি হয়তো দেখেছো, প্রথম বাংলার মিউজিক্যাল ওয়েব সিরিজ ওটিটিতে। অসম্ভব ভালো কাজ অসম্ভব করেছেন ভালো কাজ। জয় সরকার, জয়দার করেছে। হ্যাঁ করেছেন, এবং লেজেন্ডারি মিউজিশিয়ানসরা একদম, সেখানে একদম, বাজিয়েছেন। একদম। মেঘমল্লার তানসেন মেঘমল্লার গাইলে নাকি বৃষ্টি চলে আসতো। আমরা সত্যি কি দেখিনি। আসতো? নিশ্চয়ই প্রত্যেক রাগের একটা দীপক গেয়ে আগুন জ্বালানো হয়েছে। আ রাগের এফেক্ট তো আছে। দেখো, এটা না বিশ্বাসের ব্যাপার, হ্যাঁ? আমরা বলি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে তর্কে বহুদূর। বহুদূর। কেউ আংটিকে বিশ্বাস করে, তার আংটিতে কাজ হয়, তার পাথরে কাজ হয়, কেউ বিশ্বাস করেন না। আমি বিশ্বাস করি। একটা অদ্ভুত মানসিক পরিবর্তন হয়। তীব্র দাবদাহেও তুমি যদি মালহার শোনো, তোমার একটা হালকা, আমার হয় যে আমার পাশে মনে হচ্ছে অনেক বৃষ্টি পড়ছে। আমি জানি না এই বলাগুলো অনুভূতি না বাস্তব, এটা আমি বাহ! জানি না। কিন্তু আমার কাছে আমার অনুভূতিতে ধরা দেয়। এটুকু বলতে পারি। যে বৃষ্টি হচ্ছে। একদম।
দীপক রাগ গেয়ে নাকি তার আগুন শরীর হ্যাঁ, জ্বলে আগুন গেছিল, হ্যাঁ, যখন দীপক রাগ হ্যাঁ, তো গাইছে। ওইটাই বললেন হ্যাঁ, যে এর সত্যতা তো কেউ জানি না আমরা। আমার অনুভূতিতে জাগে, আমি এটুকুনি বলতে পারি। আমি দরবারি কান্নাড়া শুনে হাপুস নয়নে কাঁদি। আমায় যারা দেয় মা ব্যথা। এটা আমার অনুভূতিতে ধরা দেয়। তুমি যদি এই প্রশ্নটা করো যে হ্যাঁ, আমি বলব হ্যাঁ। হ্যাঁ, এবারে অনেকেই না বলতেই পারেন। আমার একটা ফেভারিট রাগ আছে, রাগ ইয়মন। ঠিক আছে? কারণ প্রচুর গান রাগ ইয়মনের উপর বলিউডেও এবং এতেও বাংলাতেও, এবং সবসময় শুনি যে হিট হয়ে যায়। মানে রাগ ইয়মনে গান করলে সেই গান হিট হয়ে যায়। দুটো লাইন যেকোনো গান রাগ ইয়মনের উপর তুমি যদি একটু গেয়ে শোনাও আমাকে। নচিদার জন্যই যে শ্যামাসঙ্গীতটা করেছিলাম। এই জনমে তোকে শ্যামা ডাকতে হবে ছেলে বলে, মেটাতে মনের বিষাদ, মেটাতে মনের বিষাদ, নিবি মা তুই কোলে, ডাকতে হবেই ছেলে বলে, ডাকতে হবেই ছেলে বলে, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব, যেতে দেব না। শেষ দু একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলা থেকে যখন কোনো শিল্পী মুম্বাইয়ে চলে গিয়ে ফেমাস হয়ে যায়, যেমন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালকে নিয়ে আমরা তখন গর্ব করে বলি যে এই তো বাংলার মেয়ে, ঠিক আছে, বাংলার ছেলে। কিন্তু বাংলা কি দিয়েছিল তো, হ্যাঁ, যখন কিন্তু সে যখন তৈরি হয়নি হ্যাঁ, তখন তো কাকে তো কেউ সুযোগ দেয়নি। হুম, এটা খুব যন্ত্রণার জায়গা, এটা খুব কষ্টের জায়গা। এটা হয়তো বলবে রাজকুমার সুযোগ পায়নি বলে এটা বলছে। আমিও এই কথাই বলব যে এটা কষ্টের জায়গা। যে আমার ঘরই যদি আমাকে সাপোর্ট না দেয়, বাইরের থেকে বিখ্যাত হয়ে চলে আসার পরে ঘর সাপোর্ট দেবে, তখন সেটা একটা বিস্বাদ লাগে, ভীষণ জোলও লাগে। ক্ষেত্র বিশেষে আমরাও অনেক সময় অনেকের কাছে টেকেন ফর গ্রান্টেড হয়ে যাই। সেটাও যন্ত্রণার জায়গা খুব। যে ও ঠিক আছে, ও তো আসবে, গেয়ে দিয়ে চলে যাবে, এই ব্যাপারটা। ওর কোনো ওর মূল্যটা আমরা নির্ধারণ করে দেব। এগুলো আমাদের কাছে এখন খুব যন্ত্রণার জায়গা, কষ্টের জায়গা। কিন্তু এই অবস্থাতেই তো করতে চলতে হবে, হচ্ছে। চলতে হবে, চলবো। তোমার প্লেব্যাক সিঙ্গিং এর দিকে ঝোঁক ছিল দেখো আমার কোনোদিন? না কোনোদিনই না। ঝোঁক ছিল বলতে আমার টেক্সচারটা নায়কোচিত নয়, নায়ক সুলভ নয়। আমার হাই মিড একটু বেশি, আমি একটু সুফি, ফোক এই ধরনের গান গাইতে পছন্দ করি। আমি কোনোদিনই আমি যতটুকু আমি আমার নিজের লিমিটেশনস টা জানি। যে আমি কোনো নায়কের কণ্ঠের গান আমি গাইতে পারবো না। আম সেই হিসাবে সেই জন্যে তবে এখন তো অল্টারনেটিভ ভয়েস প্লেব্যাক এর ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগছে। ইউজ হচ্ছে। সেটা আমাকে লাগায়নি, তাদের মনে হয়নি, কোনো মিউজিক ডিরেক্টরের মনে হয়নি যে আমাকে কাজে লাগানো যেতে পারে। তাই লাগায়নি হয়তো। কিন্তু আমি নিজেও যে প্লেব্যাকের জন্যে খুব ভেবেছি তা নয়। আমি ফোক, সুফি এই অল্টারনেটিভ সেকশনটাকে নিয়েই খুব খুশি। কিন্তু সেগুলো প্রপার যদি ইউটিলাইজ করা যেত, কিছু মানুষও পেত। এবার লাইটেড না হলে মানুষ সেই জিনিসটাকে দেখবে কেন? এটা খুব স্বাভাবিক কথা। তবে খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছিলেন। ছবিটা হয়তো খুব যে হিট করেছিল তা নয়। শেখরবাবুর একটা ছবি ছিল নয়ন চাপার 'দিনরাত্রি', রূপা গাঙ্গুলি, চান্দ্রী দাস এনারা অভিনয় আচ্ছা, করেছেন। তো সেখানে দুখানা গান ছিল। এর আগেও তরুণ মজুমদারের এতে গেয়েছি ছবিতে। তবে সেটা একটা ডকুমেন্টারি হিসাবে সেটা প্রপারলি হল রিলিজ হয়নি। ওনার ছবিতে দুবার গেয়েছি। শেখরবাবুর ছবিতে ওইটাতে একটা অদ্ভুতভাবে টনি দা মানে দেবজ্যোতি বোস মশাই উনি দুটো ফোকই আমি গেয়েছিলাম। 'দরিয়ায় এলো তুফান' আর সাঁইজির একটি বাণী, 'কারে বলছো মাগি মাগি'। তো এই দুটো গান গেয়েছিলাম। গান দুটো মানুষ শুনেছিলেন ওই সময়টা এবং অদ্ভুতভাবে ওই 'কারে বলছো মাগি মাগি' এই গানটাতে আমাকে ওই বাউল সেজে অভিনয় করতে ছিল। হুম। সে কি যে যন্ত্রণা! ওরে বাপরে, বাপরে! অভিনয় করাটা কি শক্ত সেদিনকে বুঝেছিলাম। না, আমি গানেই ঠিক আছি, অভিনয় আমি করা। গানেই ঠিক আছি। না আমি আমার লিমিটেশনস আমি আমার জায়গাটা জানি। আমি এর বাইরে গিয়ে কিছু করতে চাই না। আমি এরকম কোনো সুযোগও পেতে চাই না। উম উম যেখানে আমি নিজেকে প্রমাণ করতে পারব না।
তবে আমার প্রমাণ করার অনেকগুলি জায়গা আছে। আমাকে সেভাবে যদি ইন্ডাস্ট্রি কাজে লাগাতে পারে, ইন্ডাস্ট্রির কাছে আমি কৃতজ্ঞ থাকব। এই ইন্ডাস্ট্রিটা অ্যাকচুয়ালি কারা? মানে আমার জানার খুব ইচ্ছা যে এই ইন্ডাস্ট্রিটা অ্যাকচুয়ালি কারা? মানে মিউজিক কম্পোজার, প্রোডিউসার, ডিরেক্টর, নাকি সেই বন্ধুরা যারা কাঁচি করে দিয়ে বলে যে না ওকে নিতে হবে না, আমাকে নাও। তুমি লাস্ট যেটা বললে সেটাই হয়তো এখন বাস্তব হয়ে দাঁড়িয়েছে ভীষণভাবে। লাস্টে যেটা বললাম না? কারোর নাম না নিয়েই না, আমি কারোর হ্যাঁ, নাম নিচ্ছি না। হুম। আমি ওই যে বললাম যে আমি সবটাই ভালো দেখি। আমার পিছনে যেটুকুনি কালো হয়, হোক। হয়তো তাঁর ইচ্ছা নয়। রইল বলে থেকে যেতে চাই না। ভগবানে তো প্রচন্ড বিশ্বাস করো। তা করি। হ্যাঁ, তো আ ভগবানের সাথে গানের কি সম্পর্ক? গানটাই তো ভগবান। আমি যখন কোনো পদ গাই, আমি দেখতে পাই তো শ্রী বৃন্দাবন ধাম, রাধারানী কাঁদছেন শ্রীকৃষ্ণের জন্যে। আমার কাছে এইটাই তো চলাফেরা করেন তো তারা। তো সেই ভবা পাগলার বাণীতে বলি, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আর বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু। তো এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, তোমার শোনার কান লাগবে, তোমার দেখার চোখ লাগবে। আমি যদি দেখতে পাই, আমার কাছে সেটাই তো ভগবান। তো আমি গান যখন গাই, আমি ঈশ্বর প্রত্যক্ষ আ করতে পারি। এটা আমার অনুভূতি। আমি যখন পার্বতী দাস বাউলের গান শুনি, আমার মনে হয় যে পাশে স্বয়ং শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে গান শুনছেন। এটা আমার অনুভূতি। শেষ প্রশ্ন, যারা ছোট, যারা গান নিয়ে কিছু করতে চাইছে এবং যারা ভাবছে যে না আমি গানটা শিখবো এবং সেটা নিয়ে তার ভবিষ্যতের চিন্তাভাবনা রয়েছে যে না আমি গানটাকেই প্যাশন এবং প্রফেশন করব। তাদের জন্য তুমি একটা লাস্ট কি টিপস দিতে চাও বা প্যাশন করতে হলে গানটা অবশ্যই ভালো করে শিখতে হবে। তার সঙ্গে প্রফেশনটা করতে গেলে রাজনীতিটা জানতে হবে। কি বলে দিলে কথা। আচ্ছা, আমি শেষ প্রশ্ন বলেছিলাম। কিন্তু এই যে তুমি এটা বললে, এইখান থেকে আমি একটা জাস্ট ছোট্ট প্রশ্ন। তুমি রাজনীতির শিকার হয়েছো? মানে আমি বলছি যে টিপিক্যাল মানে ওই কাঁচি করে দেওয়া রাজনীতি নয়। মানে এরকম হয়েছে যে কোনো পলিটিক্যাল অনুষ্ঠান যেখানে পারিশ্রমিক ছাড়া ফ্রিতে অনুষ্ঠান করতে হয়েছে বা আ রাজনীতির কারণে আ কোথাও কোনো অনুষ্ঠান থেকে কাঁচি হয়ে গেছো? এটা বলব না। আচ্ছা ঠিক আছে। আমরা রাজকুমার দাকে জোর করছি না। আ আজকে অসম্ভব একটা সুন্দর আড্ডা হলো। আমি তবে হ্যাঁ, আমি একটা জিনিস হুম, বলতে পারি। আমি কিন্তু এখন আমাদের রাজ্য সরকারের অনুষ্ঠান প্রচুর বেড়েছে। হুম, আমরা প্রচুর অনুষ্ঠান করি এখন। সেই দিক থেকে শিল্পীরা অনেকটা, আমি শুধু আমাকে দিয়ে বলছি না, অনেক শিল্পী অনেকটা সেফ জোনে আছেন। অনেক ইভেন্ট হয়, গভর্নমেন্ট ইভেন্ট প্রচুর হয়। সেগুলোতে আমি যতটুকুনি পাই, অনেকে অনেক বেশিও পান। আ সেটা তাদের যোগ্যতাতেই পান। হুম। কিন্তু শিল্পীরা আ অনেকটা সেফ জোনে এসেছে এবং আমি দেখছি প্রতিনিয়ত সার্কেলটাকে বড় করা হচ্ছে। আরো শিল্পীকে আনা হচ্ছে। আরো শিল্পীকে সরকার প্রমোট করছেন। আম এটা আমি খুব পজিটিভ দিক দেখছি। আমি একটা তোমার এই কথার সূত্রেই বলছি। মানে এটা আমি আমার দর্শকদেরকে বলতে চাই। অনেকদিন বলার ইচ্ছা ছিল। আজকে এত ভালো একজন মানুষ আছে সামনে, তাই জন্য বলছি। আ এটা আমার পার্সোনাল একটা মত। সেটা হচ্ছে রাজ্য সরকার যেভাবে শিল্পীদের পাশে দাঁড়িয়েছে এখন বর্তমানে, তুমি যেরকম বললে আমি একদম 100% বিশ্বাস করি। কিন্তু এর সাথে একটা জিনিস আমার মনে হয় আরো হওয়া উচিত। সেটা হচ্ছে শিল্পীদের রাজ্য সরকার থেকে যদি একটা হেলথ ইন্সুরেন্স বা একটা লাইফ ইন্সুরেন্স আ সেটা মিউজিশিয়ানদের জন্য তো আছে। হ্যাঁ, এটা আমি কিন্তু এটা প্রপারলি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আছে কিনা আমি এটা নেই, জানা এটা নেই। নেই এখনো অবধি। সিওর তুমি। হ্যাঁ, নেই, এটা নেই। তাহলে সেইটা তো অবশ্যই সেইটা সেটা করা উচিত। কারণ আ শিল্পীরা তো গান গেয়েই, কিছু শিল্পী আছে তাদের সংসার চলে, তাদের পেট চলে। হুম।
তাদের পক্ষে সম্ভব হয় না যে একটা যে একটা হেলথ হেলথ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স করা। বা লাইফ তবে আমাদের ডিপার্টমেন্টের মন্ত্রী আমাদের ভীষণ কাছের, ভীষণ শ্রদ্ধার মানুষ ইন্দ্রনীল দা। উনি সব ব্যাপারটা পর্যালোচনা করেন। তুমি যেটা বললে আমি নিশ্চয়ই দাদার কাছে এই অনুরোধটা রাখবো। থ্যাংক ইউ নিশ্চয়ই রাখবো। যে যদি শিল্পীদের একটা হেলথ ইন্স্যুরেন্স বা একদম, মেডিকেল ইন্স্যুরেন্স হয়, আমার মনে হয় ওনাদের লাইফটা অনেক বেশি অনেক বেশি সিকিউর সিকিউর হয়। হয়ে যাবে। মেডিকেলি অনেকটা বেশি হ্যাঁ, সিকিউর। কারণ মেডিকেলের মেডিকেল যেটা খরচাটাই তো বেশি এখনকার হ্যাঁ, পরিস্থিতি অনুযায়ী। হ্যাঁ। তো থ্যাংক ইউ দাদা আমাদের অনুষ্ঠান এই অদ্ভুত নামের বাকবাকুয়া পাপান আসার জন্য। এখন আমরা অফ দ্য ক্যামেরা আরেকটু আলোচনা করবো, সেটা তোমাদেরকে দেখাবো না, ঠিক আছে? তো পরের পডকাস্টে কাকে দেখতে চাইছো আর আজকে কি কি শিখলে সেটা কমেন্ট করে জানিয়ে দাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। থ্যাংক ইউ সো মাচ।